আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিচ্ছ সবাইকে আই এডুকেশনের পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি। তোমাদের মুন্না ভাইয়া। তো সবাই ক্লাসে দ্রুত যুক্ত হয়ে যাও। ইতিমধ্যেই যারা যুক্ত হয়ে গিয়েছো তারা একটু ভাইয়াকে কষ্ট করে জানাও যে ভাইয়া তোমরা পিছনের স্ক্রিন এবং ভাইয়ার কথা তোমরা ক্লিয়ারলি পারফেক্টলি সুন্দরভাবে শুনতে পাচ্ছ কিনা এবং সব কিছু ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ কিনা। সো আমি একটু সময় নিয়ে আজকের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দিব। সো সবাই দ্রুত চলে আসো। সো তোমরা যারা দেখতে দেখতেই সকল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পার করে ফেলেছো, কাঙ্ক্ষিত ফলাফল করতে পারোনি কিংবা ফলাফল আসলেও সিরিয়াল অনেক পিছনে, মন মতো সাবজেক্ট পাবে না, তোমরা সবার টার্গেট যে ভাইয়া গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এখনও যেহেতু পর্যাপ্ত সময় আমরা পাচ্ছি তাহলে আমরা খুব সুন্দরভাবে একটা কামব্যাক দিব। সো তোমাদেরকে নিয়েই আমাদের এই আয়োজন। সো এই গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন প্যাটার্ন নর্মালি আজকে ফিজিক্স ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো বিগত 2 বছরে অর্থাৎ আমাদের 24-25 সেশন এবং 23-24 সেশনে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এসেছিল সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করব যে ভাইয়া কোন অধ্যায়ের কোন টপিক থেকে সব থেকে বেশি পরিমাণে প্রশ্ন আসতেছে, প্রশ্নগুলো কী ধরনের হয়, হাতে ক্যালকুলেশন করা সম্ভব হয় কি হয় না, আবার আলটিমেটলি দেখা যায় যে কিছু প্রশ্ন আছে আউট সিলেবাস থেকে আসে কি আসে না। ইন ডিটেলস আমরা আজকের ক্লাসে তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো সবাই একটু দ্রুত চলে আসো এবং অলরেডি সব কিছু ঠিকঠাক থাকলে ভাইয়াকে একটু জানাও যে ভাইয়া সব কিছু ঠিকঠাক আছে কিনা। এই তো বলছো যে ভাইয়া অল ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা বেশি সময় নষ্ট না করে আজকের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করব। ওকে, এই তো ধীরে ধীরে সবাই চলে আসতেছো, সবাই সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আচ্ছা তাহলে চলো আমরা আজকে নর্মালি আমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কত কত সেশনের প্রশ্ন দেখব যে ভাইয়া আমরা সেশনের প্রশ্ন দেখব একদম রিসেন্ট আমাদের হচ্ছে 24-25-এর এবং আমাদের হচ্ছে 23-24-এর এই 2 বছরের একদম বাছাইকৃত প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা ক্লাসটা ডিজাইন করেছি। একদম যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেই কনসেপ্ট থেকে বারবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে বিশেষ করে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে, সেগুলো ইন ডিটেলস আজকে আমি তোমাদেরকে দেখিয়ে যাওয়ার চেষ্টা করব। ওকে আচ্ছা তাহলে চলো আমরা সর্বপ্রথম যেই প্রশ্নটা একটু দেখতে পাচ্ছি, সর্বপ্রথম প্রশ্নটাই হচ্ছে আলটিমেটলি আউট সিলেবাস থেকে চলে আসছে আমাদের গতিবিদ্যা থেকে। সো গতিবিদ্যা আসলেও এই প্রশ্নটা কিন্তু খুব সহজ, তোমরা ইজিলি করতে পারবে, এটা ক্লাস 10-এর বেসিক দিয়েও করা যায়। ওকে সো আমরা সবার আগে তোমাদের একটু বোঝানোর ট্রাই করি কেন আমি এই অধ্যায়টা রাখছি যে ভাইয়া গতিবিদ্যা বা আউট সিলেবাস, ঠিক আছে, যে ভাইয়া সিলেবাস বহির্ভূত কোনো প্রশ্ন আসবে কি না। আমরা তো শর্ট সিলেবাসের প্রিপারেশন নিছি, তোমরা ইতিমধ্যেই যারা এসএসসি 25 ব্যাচ আছো ইতিমধ্যেই সকল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ করে ফেলছো। সো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে দেখবা কিছু কিছু জায়গায় তোমার অবশ্যই ফুল সিলেবাস থেকে 2-1টা প্রশ্ন আসতে দেখা গিয়েছে। আমি যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা বলি, তারপরে অন্যান্য ইউনিভার্সিটির কথা বলি, চট্টগ্রাম, রাজশাহী, সব জায়গায় দেখবা কি গুচ্ছ বিশ্ববিদ্যালয় বহির্ভূত আমাদের হচ্ছে আমাদের সিলেবাস অন্তর্ভুক্ত যে চ্যাপ্টারগুলো আছে তার পাশাপাশি 2 থেকে 1টা প্রশ্ন তোমার আউট সিলেবাস থেকে আসবে। সো গুচ্ছ বিশ্ববিদ্যালয় এর ব্যতিক্রম নয়, বিগত কয়েক বছরের প্রশ্ন যদি আমরা অ্যানালাইসিস করি দেখবা আউট সিলেবাস থেকে তোমার 1টা থেকে 2টা প্রশ্ন আসবে, 1টা থেকে 2টা প্রশ্ন আসবে। এখন এই 1টা থেকে 2টা প্রশ্ন আমাদের কোন কোন অধ্যায় থেকে আসতে পারে ভাইয়া? 1 নাম্বারটা হচ্ছে সব থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান। জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে আসতে পারে জ্যামিতিক আলোক বিজ্ঞান, তার পাশাপাশি তোমাদের গতিবিদ্যা। এই 2টা চ্যাপ্টার সেকেন্ড পেপার থেকে জ্যামিতিক আলোক বিজ্ঞান দেখবা এবং ফার্স্ট পেপার থেকে গতিবিদ্যা, এই 2টা চ্যাপ্টার থেকে সবসময় প্রশ্ন আসতে দেখা যায়। যতই বলুক যে ভাইয়া শর্ট সিলেবাস 2-3টা প্রশ্ন তোমরা দেখবা যে ফুল সিলেবাসের যে কোনো একটা চ্যাপ্টার থেকে চলে আসছে, 1 থেকে 2টা প্রশ্ন আসে, ঠিক আছে। সো এখন এই চ্যাপ্টারগুলোতে কোন জায়গা থেকে প্রশ্ন আসে সেগুলো আমরা আমাদের ক্লাসগুলোতে খুব সুন্দরভাবে তোমাদেরকে বলে দিব। সো ফুল সিলেবাস নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই। এখন অনেকেই প্রশ্ন করতে পারো যে ভাই আমরা কি ফুল সিলেবাসের প্রিপারেশন নেব? দরকার নাই ভাই, যে কয়েকটা চ্যাপ্টার আছে ফুল সিলেবাসে অর্থাৎ আউট সিলেবাসের বা বহির্ভূত যে কয়েকটা চ্যাপ্টার আছে শর্টের বাহিরে সেগুলো আমরা তোমাদেরকে ক্লাসেই বুঝাই দেবো খুব সুন্দরভাবে যে এই চ্যাপ্টারগুলো থেকে কি A to Z সব কিছু পড়তে হবে না, কিছু টপিক আছে ওই টপিক থেকেই বারবার প্রশ্ন আসে। যেমন আমি তোমাকে যদি বলি যে জ্যামিতিক আলোক বিজ্ঞান, তোমরা অলরেডি এসএসসি 25 ব্যাচ যারা আসো ভাই সবগুলো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিছো না, জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে কোন টপিক থেকে যদি প্রশ্ন বেশি আসে বা কোন টপিক থেকে তোমরা প্রশ্ন ফেস করছো, তোমাদেরকে যদি জিজ্ঞেস করি তাহলে তোমরা কিন্তু নিজেরাই অ্যান্সার দিতে পারবা কোন টপিক থেকে। এই টপিক থেকে সব থেকে বেশি আসে হচ্ছে ওই যে আপাত গভীরতা। এবারের এডমিশন টেস্টে এই কোশ্চেনটা জগন্নাথে আসছে, চট্টগ্রামে আসছে, রাজশাহীতে আসছে, সব জায়গাতেই আপাত গভীরতা, যে উপর থেকে যদি আমরা তাকাই তখন আলটিমেটলি
কি হয়, মানে গভীরতাটা কতটুকু উচ্চ মনে হয়, এটা আপাত সরণ আপাত গভীরতা কনসেপ্ট থেকে আসছে। তারপরে এইখান থেকে আর কি আসতে পারে ভাইয়া, প্রতিসরাঙ্ক আসতে পারে, প্রতিসরাঙ্ক বা আমাদের ওই যে বিভিন্ন মাধ্যমে বেগ নির্ণয় করতে বলতে পারে। এই কয়েকটা টপিক তোমাদের একদম A to Z ক্লিয়ার থাকলে, বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলে, যেমনি ঘুরাই পেছায় প্রশ্ন আসুক কেন ইনশাল্লাহ তুমি পারবা। তারপরে গতিবিদ্যা থেকে কোন কনসেপ্টটা দেখবা, যে ভাইয়া প্রাসটা দেখবা এবং বিভিন্ন কন্ডিশনে নিক্ষিপ্ত বস্তু পরন্ত বস্তুগুলো দেখবা। এই এতটুকু দেখলেই হবে, নিক্ষিপ্ত এবং পরন্ত। এখন কথা হচ্ছে যে ভাইয়া এই জিনিসগুলো তো আমরা অনেকে আছি একদম পড়ি নাই, এই জিনিসগুলো একদম আউট সিলেবাসের অধ্যায় ধরেই নেই, তাহলে কি এখন আমরা পারবো না? অবশ্যই পারবা। আমরা তোমাদেরকে ক্লাসে খুব সুন্দরভাবে কোন চ্যাপ্টার থেকে কোন টপিক থেকে কিভাবে প্রশ্ন আসে সবার আগে সেটার বেসিক কনসেপ্ট ক্লিয়ার করব, তার পাশাপাশি ওইটার টিপস অ্যান্ড ট্রিক্স, যদি কোনো শর্টকাট ট্রিক্স থাকে যে খুব সহজেই অ্যান্সার করা যায় সেগুলো শিখাবো, এবং তার পাশাপাশি বিগত বছরগুলোতে কোন কোন ইউনিভার্সিটিতে, গুচ্ছর আন্ডারে তো অনেক বিশ্ববিদ্যালয় আছে তাই না, সেইগুলো আমরা খুব সুন্দরভাবে তোমাদেরকে ক্লাসের মধ্যে দেখাই দিব। সো চলো এই প্রশ্নটা সমাধান করলেই তোমরা বুঝতে পারবা যে ভাইয়া কিভাবে প্রশ্নগুলো আসে, কিভাবে তোমাকে অ্যাপ্রোচ করতে হবে এবং কিভাবে একটা প্রশ্ন দ্রুত সমাধান করা যায়। এই কোশ্চেনটা আমি তোমাকে বেসিক স্টাইলেও সমাধান করাই দিব এবং একটা স্পেশাল ট্রিক্সও শিখাই দিব। ওকে, তাহলে চলো আমরা প্রশ্নটা পড়ি। ইতিমধ্যে তোমরা অনেকেই অ্যান্সার করে ফেলছো, সো যারা উত্তরটা করতে পারতেছো সবাই একটু কমেন্ট সেকশনে জানাবা, ভুল হোক কোনো সমস্যা নাই ভাই। আলটিমেটলি আমি একটা ক্লাসে কথা বারবার বলি যে ভাইয়া যতবারও মুন্না ভাইয়ের ক্লাসে তোমরা ভুল করো, ভুলের মাধ্যমে তুমি শিখতে পারবা, ঠিক আছে, ভুলের মাধ্যমে শিখতে পারবা, যাতে করে এই ভুলটা পরীক্ষার হলে রিপিট না হয়। তুমি এখানে ভুল করো কোনো সমস্যা নেই, আমি তোমাকে কনসেপ্টটা বুঝাই দিব, বাট এই ভুলটা যদি পরীক্ষার হলে যে আচ্ছা একটু শরম লাগতেছে, কে কি মনে করবে, এগুলো যদি ভাইবা তুমি অ্যান্সারটা না দাও, ধরো পরীক্ষার হলে ভুল করে বসে আসো, তোমার তো 1 মার্ক যাবে, সাথে নেগেটিভ মার্ক 0.25 চলে যাবে। ওকে, তাহলে চলো আমরা এই প্রশ্নটা একটু দেখার ট্রাই করি। সর্বপ্রথমেই আমরা গতিবিদ্যার একটা সুন্দর একটা কনসেপ্ট, এই কনসেপ্টটা থেকে বারবার বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রশ্ন আসছে এবং সামনেও আসতে পারে, এইটার একদম বেসিকে 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবো এবং তোমাদের একটা স্পেশাল টেকনিকও শিখাই দেবো, কোনো সমস্যা নাই। সবাই একটু প্রশ্নটা দেখো এবং উত্তর করার ট্রাই করবা। ওকে, দেখো এখানে কি বলছে যে ভাইয়া 60 মিটার উঁচু থেকে একটি বল ফেলা হলো, এই 60 মিটার উচ্চ থেকে একটি বল ফেলা হইলো, তাহলে বলো দেখি এই লাইনটা পরে তুমি কি বুঝলা ভাই, এটা কি নিক্ষিপ্ত বস্তু না পরন্ত বস্তু? সবাই একটু কমেন্ট সেকশনে আমাকে বলো দেখি যে এই লাইনটা পরে তুমি কি শিখছো বা কি জানলা, যে ভাই এতটুকু লাইন দ্বারা তুমি কি বুঝতেছো যে ভাই 60 মিটার উচ্চতা থেকে একটা বস্তু। দ্যাট মিনস আমরা যদি এখানে একটু চিত্র অঙ্কন করে নেই, ধরো আমাদের এখানে কি একটা বস্তু আছে, সো এই ডিস্টেন্সটা কত, 60 মিটার, 60 মিটার উচ্চতা থেকে একটা বস্তু ফেলা হয়েছে। কি হয়েছে, এই যে এই কথা, বাংলা কথা তোমাকে বুঝতে হবে, কিন্তু বাংলা কথা তোমাকে বুঝতে হবে। তাহলে দেখো ফেলা হইলো মানে কি, ফেলা হইলো তার মানে এর আদিবেগ 0, তার মানে এটাকে আমরা ওয়ান কাইন্ড অফ পরন্ত বস্তুর কন্ডিশনে ফেলাই দিব, পরন্ত বস্তু। ওকে, কারণ এখানে কোনো বেগ দেওয়া নাই, কত বেগে ছুটছে এর কিছু দেওয়া নাই, জাস্ট করছে ফেলা দিচ্ছে। তাহলে মানে আমাদের হাতে ধরো এইটা বস্তু আছে, এটা জাস্ট খালি ফেলাই দেবো, এই যে এরকম করে জাস্ট ফেলাই দেবো। ওকে, জাস্ট আমরা কি করবো, ফেলাই দিব। আচ্ছা, তারপরে দেখো অন্যদিকে একটি বল একই সময়ে 30 ms ইনভার্স 1 বেগে, তাহলে কি বলছে এখানে একটা বেগ দেওয়া আছে, দেখো 30 ms ইনভার্স 1 বেগে উপরের দিকে নিক্ষেপ করছে। দেখো এখানে স্পষ্ট বলা আছে যে ভাই উপরের দিকে নিক্ষেপ করছে, তার মানে দেখো আমরা ধরো এইখানে একটা বস্তু এইখান থেকে কি করছে, উপরের দিকে নিক্ষেপ করছে, বেগের মান কত, 30 ms ইনভার্স 1, 30 ms ইনভার্স 1 বেগে নিক্ষেপ করে দিছে। ওকে, আচ্ছা তাহলে তোমাকে বলছে কতক্ষণ পরে তারা মিলিত হবে। দেখো এইটাকে যদি আমি ফেলাই দেই, এটাকে যদি নিক্ষেপ করি, তাহলে যে কোনো একটা পয়েন্টে গিয়ে আমার কি হবে, মিলিত হবে। ধরো এই পয়েন্টে এসে মিলিত হয়েছে, ঠিক আছে, তাহলে আমরা কি করলাম ভাই, ধরলাম আমরা এই পয়েন্টে এসে মিলিত হয়ে গেছে, তাহলে দেখো ধরলাম আমাদের তাহলে এই পুরোটার কি ভাই, এটা তো এইচের মান ইন টোটাল ডিস্টেন্সটা, তাহলে এতটুকুকে আমরা যদি এক্স ধরি, তাহলে এতটুকুকে কি হবে যে ভাই এইচ মাইনাস এক্স। ওকে, তাহলে ধরলাম যে ভাই এই ডিস্টেন্সে আইসা আমাদের মিলিত হয়ে যাচ্ছে, তাহলে এই সময়টাই বের করতে বলছে। ওকে, তাহলে দেখো এখন প্রথম বস্তুটার ক্ষেত্রে যদি আমরা আসি, যে ভাইয়া প্রথম বস্তুকে তুমি দিছো জাস্ট ফেলাই দিছো, তাহলে এইচ ইকুয়াল টু আমরা ইউটি, আমরা নিচের দিকে অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে, দ্যাট হয় প্লাস হবে জিটি স্কোয়ার বলতে পারতেছি, তাই না? তো পরন্ত বস্তুর বেলায় তো আদিবেগ 0, তাহলে পুরোটাই 0, তাহলে আমরা এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার পাচ্ছি। ওকে, আচ্ছা তাহলে এখন আসো, এখন এই যে এই এইচের মান দেখো, মানগুলো বসাই দেই, তাহলে প্রথম বস্তুটা স্মরণ কতটুকু হয়েছে, এই এক্স পরিমাণ, তাহলে আমরা এক্স বসাই দিলাম। ওকে, এটাকে রেখে দাও এই অবস্থায়। তারপরে আসো দ্বিতীয় বস্তুর বেলায়, দেখো আমি তোমাকে আগে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে দিই, তারপরে এটার
এত কাহিনী করা লাগবে না, তুমি শর্টকাটে জাস্ট মাত্র 10 সেকেন্ডেই সমাধান করে ফেলতে পারবা। ওকে, আগে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে দেখো এখন কি হয়েছে, দ্বিতীয় বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করছে ভাই, তাহলে অভিকর্ষ ত্বরণ নিচের দিকে অলওয়েজ কাজ করে, তাহলে অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করতেছে, তাহলে নেগেটিভ হবে। তাহলে এইচ ইকুয়াল টু ইউটি কি হবে মাইনাস হাফ জিটি স্কোয়ার, কারণ আমাদের কি জি এর মান কি হবে নেগেটিভ হয়ে যাবে, কারণ অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করতেছে, উপরের দিকে ছুটছি আমরা। তাহলে এইচ এর মান কত দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে, এইচ মাইনাস এক্স ইকুয়াল টু আমাদের ইউ এর মান কত ভাইয়া, ওই যে 30 ms ইনভার্স 1, তার মানে 30 টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। ওকে, রেখে দাও। তাহলে এই দুইটা সমীকরণ দেখো, এই যে এক্স এর মান, এই যে 1 নাম্বার এই সমীকরণ থেকে এক্স এর মান এইখানে বসাই দিলে কেমন হয়, তাহলেই তো আমাদের হয়ে যাচ্ছে, কারণ আমাদের এইচ এর মান আমরা জানি 60 মিটার। তাহলে এখন বসাই দাও, দেখো এই যে এই এইচটা এই এক্সটা এই পাশে পার করে দেই আমরা, তার মানে এখান থেকে কি হচ্ছে ভাইয়া, দেখো এখান থেকে আমরা কি করতে পারতেছি, তাহলে এই পাশে যদি পার করে দেই তাহলে আমরা এইচ ইকুয়াল টু 30t তো পাচ্ছি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এটা এইগুলো আগে থেকেই ছিল। তাহলে এই মাইনাস এক্সটাকে এই পাশে প্লাস এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে এক্স এর মান কত প্লাস হাফ জিটি স্কোয়ার, তাহলে প্লাস হাফ জিটি স্কোয়ার, তাহলে এই যে প্লাস হাফ জিটি স্কোয়ার মাইনাস হাফ জিটি স্কোয়ার কাটা, তাহলে এইচ ইকুয়াল টু জাস্ট 30t থাকতেছে, তাহলে এইচ ইকুয়াল টু কি থাকতেছে ভাইয়া 30t, তাহলে আমাদের টি ইকুয়াল টু কি হবে এইচ ডিভাইডেড বাই 30, তাহলে এইচ এর মান কত ভাইয়া, এইচ এর মান হচ্ছে 60 ডিভাইডেড বাই 30, তার মানে আমাদের জাস্ট 2 সেকেন্ড চলে আসতেছে। সো আমাদের অ্যান্সার কত হবে ভাইয়া, ফ্যান্টাস্টিক ভাবে সি নাম্বারটা রাইট অ্যান্সার, 2 সেকেন্ড। অ্যান্সার কত হবে ভাইয়া আমাদের সি নাম্বারটা রাইট অ্যান্সার, কত হবে ভাইয়া আমাদের সি নাম্বারটা রাইট অ্যান্সার 2 সেকেন্ড। সবার কি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার বাবা বলো তো? দেখো এখানে কি খেয়াল রাখতে হবে যে তোমার বস্তুটা পড়তেছে নাকি নিক্ষেপ করতেছো, যখন পড়া হবে তখন অভিকর্ষ ত্বরণের দিকে কাজ করতেছে, তাহলে জি পজিটিভ, তাহলে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার হবে। আর যখন তুমি নিক্ষিপ্ত বস্তু, দ্যাট মিনস অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করতেছো, তখন কি হবে এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে পরন্ত বস্তুর বেলায় সূত্রগুলো প্লাস হয়, নিক্ষিপ্ত বস্তুর বেলায় সূত্রগুলো মাইনাস হয়, এগুলো আমরা ক্লাস 10 থেকেই জেনে আসতেছি, তাই না? কিন্তু এখন তোমাকে কি বলছে, এই কন্ডিশনটা একটু পেঁচাই দিছে, তোমাকে কি বলছে যে সিঙ্গেল বলে নাই যে ভাই খালি পড়তেছে না হয় খালি নিক্ষেপ করছে, এগুলা বলে নাই, তোমাকে বলছে পরন্ত প্লাস নিক্ষিপ্ত দুইটাই একসাথে, পরন্ত প্লাস নিক্ষিপ্ত। তার মানে দেখো এই প্রথম বস্তুটা কি ছিল ভাইয়া, প্রথম বস্তুটা ছিল পরন্ত, আর দ্বিতীয় বস্তুটা কি ছিল, এটাকে তুমি নিক্ষিপ্ত করে দিছো, তার মানে পরন্ত প্লাস নিক্ষিপ্ত দুইটার সুন্দর একটা কম্বিনেশন তোমাকে এই জিএসটি পরীক্ষায়, এটা রিসেন্ট সালের কোশ্চেন, দেখো 24-25-এ আসছে। সবাই বুঝছো বলো তো দেখি ভাইয়া, সবাই কি বুঝছো, সবার কি ক্লিয়ার কিনা বলো? এই রেসপন্স করতে হবে ক্লাসে, ঘুমাই ক্লাস করা যাবে না, ক্লাসে রেসপন্স করতে হবে, ভালোভাবে রেসপন্স করতে হবে। সবাই কি বুঝা গেছে, সবাই কি বুঝতে পারছো? তাহলে চলো এইখান থেকে আমি তোমাদেরকে এই কোশ্চেনটা কিভাবে তুমি 10 সেকেন্ডে অ্যান্সার করতে পারবা সেই জিনিসটা একটু তোমাকে শিখাই দেই। তাহলে দেখো এই পরন্ত প্লাস নিক্ষিপ্ত 3টা কন্ডিশন মাথায় রাখতে হবে। পরন্ত প্লাস নিক্ষিপ্তর কয়টা কন্ডিশন দেখো, স্পেশাল মেথড, স্পেশাল শর্টকাট বলো। তাহলে আমরা কিসে শিখতেছি যে ভাইয়া পরন্ত প্লাস নিক্ষিপ্ত, এখন একটা প্রশ্ন শুধু সমাধান করতে পারলেই হবে না, ওই প্রশ্নটা কিভাবে আর ঘুরায় পেঁচায় আসতে পারে, একদম প্রত্যেকটা কন্ডিশন তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে দেখো এই কন্ডিশনটা আর কিভাবে ঘুরায় পেঁচায় আসতে পারে, আরো 3 ভাবে ঘুরায় পেঁচায় আসতে পারে, আমি তোমাকে দেখাই দিচ্ছি। সো 3টা কন্ডিশন, পরন্ত প্লাস নিক্ষিপ্ত বেশি না ভাইয়া, জাস্ট 3টা কন্ডিশন তোমাকে পড়তে হবে। জাস্ট কয়টা কন্ডিশন? 3টা কন্ডিশন। তাহলে চলো আমরা এই 3টা কন্ডিশন একটু দেখে নেব। এখন এই 3টা কন্ডিশন আমরা দেখে নেব। ধরো এইখানে আমি প্রথম কন্ডিশন বুঝাবো, এইখানে আমি দ্বিতীয়, এইখানে আমি তৃতীয়টা বুঝাবো। ওকে, আসো এখন দেখো আমি যদি বলি যে ভাই কেস ওয়ান একদম স্পেশাল শর্টকাট, ঠিক আছে, তুমি দেখা মাত্র 5 সেকেন্ডে উত্তর করতে পারবা। তাহলে কেস ওয়ান যে ভাই এ বস্তুটা ছেড়ে দিছো, এ বস্তু ছেড়ে দিলে এটা হচ্ছে এইচ উচ্চতা থেকে, সবগুলাই এইচ উচ্চতা থেকে এ বস্তু ছেড়ে দিলে বি ছুঁড়ে দিলে ভূমি থেকে, তাহলে কেমন হবে? আমি একটু ডায়াগ্রাম অঙ্কন করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেটা আমরা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে 24-25-এ আসছে সেটাই প্রথমটা বুঝতেছি আমরা। তাহলে দেখো এইখানে 2টা বস্তু ছিল, এই বস্তুটাকে ছেড়ে দিছো, দ্যাট মিনস ইউ ইকুয়াল টু 0, আর এই বস্তুটাকে ছুঁড়ে দিছো, তার মানে একটা ভি বেগে আছে। তাহলে এটা কত বেগে মিলিত হবে বা কত সময়ে মিলিত হবে আলটিমেটলি সেটা বের করতে বললে আমাদের এইচ ইকুয়াল টু তুমি সূত্র বসাই দিবা জাস্ট ভিটি, এটা হচ্ছে শর্টকাট, ঠিক আছে। এটা ধরো এ বস্তু আর এটা ধরো বি বস্তু, তাহলে এ বস্তুকে ছেড়ে দিছি তার মানে পরন্ত বস্তু, বি বস্তুকে ছুঁড়ে দিছি তার মানে নিক্ষিপ্ত বস্তু, পরন্ত প্লাস নিক্ষিপ্ত দুইটাই আছে। তাহলে শর্টকাট কি ভাইয়া, যে এইচ ইকুয়াল টু ভিটি, আবার আসো
যে ভাইয়া আমরা এরকম যদি হয় যে এ বস্তুটাকে ছেড়ে দেয়নি, এবার এ বস্তুকে ছুঁড়ে দিছি, এও ছুঁড়ে, একেও আমরা কি করছি ছুঁড়ে দিছি, আবার বি কেও সেম কন্ডিশন ছুঁড়ে দিছি, তাহলে সার্টেন একটা উচ্চতা থেকে, তাহলে দেখো এটা হচ্ছে ভি আমাদের 1 বেগে ছুঁড়ে দিছি ধরো, আর এটাকে আমরা V2 বেগে উপরের দিকে ছুঁড়ে দিছি। তার মানে দেখো আগে কি ছিল, জাস্ট এরকম করে হাত থেকে ফেলাই দিছিলাম, আর এখন কি এই যে এইভাবে ছুঁড়ে দিব নিচের দিকে ছুঁড়ে দিব। ওকে, আচ্ছা তখন এই কখন আমাদের কোন সময় মিলিত হবে তোমাকে যদি বের করতে বলে, তখন হবে H = V1 + V2 × T। এটা হচ্ছে স্পেশাল শর্টকাট, এটা হচ্ছে কি ভাইয়া স্পেশাল শর্টকাট। আবার আসো যে ভাইয়া 3 নাম্বার কন্ডিশন, এটা হচ্ছে গেল কি কেস 2। আবার আসো এখন কেস 3, কেস কি ভাইয়া 3। তাহলে এই বস্তু এবং এই বস্তু, একটা বস্তুকে তুমি উপর থেকে উপর দিকে সরে দিছো, আর একটা বস্তুকে তুমি নিচ থেকে উপর দিকে সরে দিছো, এটা V1 ধরো, এটা V2 ধরো, ঠিক আছে। এখন এই বস্তুটাকে সারা জীবন উঠতে থাকবে না, এই বস্তুটা তো এক সময় উঠা আবার নিচের দিকে নামবে, আর এই বস্তু যখন উঠবে তখন যে কোনো একটা সময় ধরো মিলিত হবে না, ধরো এই সময়টায় ওরা মিলিত হয়েছে, তাহলে এইখানে কি হবে, এইখানে কি হবে যে উপর থেকে ছুঁড়ে দিছো, নিচ থেকেও ছুঁড়ে দিছো, যখন এই বস্তুটা নিচ থেকে উপরে একদম সর্বোচ্চ উচ্চতায় এটা নিচে নামা শুরু করবে, তখন তো এ যখন নিচে নামবে, যখন এ উপরে উঠবে, তখন তো একবার মুখোমুখি দেখা হবে ওদের। সো তখন কখন দেখা হবে সেটাই তোমাকে বের করতে বলবে। তখন সূত্র হচ্ছে H = V1 - V2 × T। দেখো এই সূত্রগুলান মনে রাখা খুব ইজি ভাইয়া, আমি একদম সামারি করে বলে দিচ্ছি। দেখো চেহারা একই রকম, দেখো H = VT, H = V1 + V2 × T, আবার H = V1 - V2 × T। তার মানে H, V আর T এই তিনটার মধ্যেই সীমাবদ্ধ থাকতেছে। একটা বেগ থাকলে জাস্ট H = VT, দুইটা বেগ থাকলে যদি দুইটাই আমাদের একটাকে নিচ দিকে একটাকে উপর দিকে ছুড়ে দেই, তাহলে আমাদের স্পেশাল টেকনিক হচ্ছে কি V1 + V2 × T। আবার যদি দুইটাই উপরের দিকে ছুড়ে দেই, উপরে মানেই মনে রাখবা শর্টকাটে দেখে নিক্ষেপ মানেই মাইনাস, আমরা বলি না যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সকল সূত্র মাইনাস হয়, যেমন V = U - AT বা GT, তাই না? তাহলে দুইটাই যেহেতু উপরের দিকে নিক্ষেপ, তাহলে শর্টকাটে মনে রাখবা যে এখানে মাইনাস হবে, আর তাহলে এটা প্লাস, আর এটা হচ্ছে একটাই বেগ, এখানে তো আর কোনো বেগ নাই, দ্যাটস ওয়াই শুধুমাত্র V। ওকে, তাহলে দেখো আমাদের কোন কন্ডিশন থেকে প্রশ্ন চলে আসছিল ভাইয়া বলো দেখি, কোন কন্ডিশন থেকে প্রশ্ন চলে আসছিল জিএসটিতে? এই প্রথম কন্ডিশনটা। এখন এই প্রশ্নটা যদি একটু ঘুরায় আসে যে ভাই না, প্রথম বস্তুটাকে ছুঁড়ে দেয় নাই, ছেড়ে না দিয়ে যদি ছুঁড়ে দেয়, আবার দুইটা বস্তুকে যদি উপরের দিকে ছুঁড়ে দেয়, কখন মিলিত হবে এটা পারবা না, জাস্ট শর্টকাট বসাই দিবে। তাহলে দেখো এইখানে এই সূত্রটা আমরা যদি এখন শর্টকাট দিয়ে করি, এই প্রশ্নটা যদি শর্টকাট, তাহলে কি ভাই একটাকে ছেড়ে দিছি আর একটাকে ছুঁড়ে দিছি, তাহলে প্রথম কন্ডিশন এটা কোন আন্ডারে পড়তেছে, কার আন্ডারে পড়তেছে ভাই, এটা কেস 1-এ পড়তেছে। আমি দেখো উপরে শর্টকাট দিয়ে সমাধান করে দিচ্ছি, এটা কি কেস 1-এর আন্ডারে পড়তেছে, তাহলে কেস 1-এর আন্ডারে কি ভাই H = VT, তাহলে আমাদের বের করতে বলছে কি T এর মান, তাহলে T = H/V। তাহলে H এর মান কত ভাইয়া 60 মিটার উচ্চতা থেকে, বেগের মান কত ছিল 30 মিটার, তাহলে আলটিমেটলি 30 ms/1, তাহলে 30 × 60, তাহলে 2 ms/1। এখন আমারে বলো যে এটা সমাধান করতে কয় সেকেন্ড লাগলো ভাই, এটা মাত্র 5 সেকেন্ডে তোমরা পারবে না, 5 সেকেন্ডেরও কম লাগবে, 5 সেকেন্ডে পারা যাবে না এই প্রশ্নটা, 5 সেকেন্ডে পারা যাবে বলো দেখি, সবাই কি কনসেপ্ট বুঝছো? দেখো আমি প্রথমে বেসিক দিয়ে কিভাবে আসে সেটা দেখাই দিছি, তোমার যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে তুমি এই স্পেশাল ট্রিক্সগুলো মনে রাখতে পারবা, আর যদি বেসিক কনসেপ্ট না মনে থাকে বা না ক্লিয়ার থাকে, তাহলে যতই এই শর্টকাট শিখো না কেন দেখবা যে পরবর্তীতে ভুলে যাবা। ওকে, সবার আগে তোমাকে বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, তারপরে আলটিমেটলি কি করতে হবে, বিভিন্ন স্পেশাল শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্সগুলো মনে রাখতে হবে। সবাই বুঝছো বলো তো দেখি, সবাই কি বুঝছো ভাইয়া? আমাকে একটু রেসপন্স করো, এই ক্লাসে রেসপন্স করতে হবে, বুঝতে পারলেও রেসপন্স করতে হবে, কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় সেটাও রেসপন্স করতে হবে যে ভাই আমি ওই জায়গায় বুঝি না, আমি আবার বুঝাই দিব। তাহলে দেখো কন্ডিশন আসছে একটা, আমি তোমাকে শিখাইলাম কয়টা, আমি তোমাকে শিখাইলাম 3টা। এখন এইভাবেই তোমাকে গুচ্ছর জন্য পড়াশোনা করতে হবে, এইভাবেই যে একটা প্রশ্ন এইভাবে আসছে ভাই আমাকে একটু বলে দেন এই প্রশ্নটা গুচ্ছতে আর কিভাবে আসতে পারে, তুমি যদি এইটা ইনশিওর করতে পারো তাহলে ইনশাল্লাহ গুচ্ছতে শুধু চান্স নয়, একদম টপ পজিশনে একটা সিট নিশ্চিত করতে পারবা ইনশাল্লাহ। বুঝছো? পড়াশোনা তো ভাই অনেক করছো, এখন তোমাকে বেশি বেশি করে প্রশ্ন সমাধান করতে হবে, প্রশ্ন প্যাটার্ন বুঝতে হবে, যে একটা প্রশ্ন এইভাবে আসছে, এই প্রশ্নটা আর কিভাবে ঘুরায় পেঁচায় আসতে পারে, এই জিনিসটা ইনশিওর করতে পারলে গুচ্ছতে চান্স পাওয়া কোনো ব্যাপারই না। বুঝতে পারছো? সবার কি ক্লিয়ার ভাইয়া বলো তো দেখি, সবার কি ক্লিয়ার? আচ্ছা মৌ বলছো ভাইয়া আবার বুঝাই দেন, কোন জায়গায় বুঝাবো ভাই, এখানে অনেক কিছু বুঝাইছি, স্পেসিফিকভাবে বলবা যে ভাই অমুক অমুক জায়গায় বুঝাই দেন, কোনটা কোনটা, ক্লাসে একটু সময় মতো আসতে হবে, আর না বুঝতে পারলে অবশ্যই আমি বুঝাই দিব, কোন জায়গায় বুঝো নাই সেটা বলো, আমি আবার বুঝাই দিব। ওকে,
ওকে, তাহলে দেখো, আচ্ছা তাহলে আমরা আপাতত যাচ্ছি সামনের দিকে। মৌ কোথায় বুঝো নাই সেটা আমাকে স্পেসিফিকভাবে বলো, আমি ওইটা আবার রিপিট করাই দিব এখন। ওকে আচ্ছা, তাহলে আসো পরবর্তীতে চলে যাই। তাহলে আসো আমরা পরবর্তীতে চলে যাই। দেখো পরবর্তীতে এটাও কিন্তু 24-25 সেশনে একটা সুন্দর একটা প্রশ্ন, 24-25 সেশনের একটা সুন্দর একটা প্রশ্ন। সো দেখি আমাদের কি বলছে। এই প্রশ্নটা শুধুমাত্র যে গুচ্ছতে আসে বিষয়টা এমন না, তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় বলো বা অন্যান্য ইউনিভার্সিটি বলো, সব জায়গাতে এই পার্সেন্টেজের ম্যাথ তুমি 100% শিওর থাকো দেখবাই দেখবা। তুমি 100% শিওর থাকো ভাই, এই পার্সেন্টেজের ম্যাথ তুমি সব জায়গায় দেখবা। সো পার্সেন্টেজের ম্যাথগুলান শুধু সমাধান করলেই হবে না, কিভাবে তুমি টাইম ম্যানেজমেন্ট ঠিক রেখে কম সময়ের মধ্যে সমাধান করতে পারবা এই বিষয়টা তোমাকে ইনশিওর করতে হবে। ওকে, তাহলে চলো দেখো কি বলছে যে ভাইয়া কোনো বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করলে উহার ভরবেগ বাড়বে কতটুকু। দেখো এই প্রশ্নটা সবার আগে হচ্ছে দুইভাবে আসতে পারে। এক নাম্বারটা তোমাকে চাইতে পারে যে ভাই কতটুকু হবে, আবার দুই নাম্বারে চাইতে পারে যে ভাইয়া কতটুকু বাড়বে। এখন হবে আর বাড়বে এই দুইটার কথার মধ্যে তোমাকে আগে পার্থক্য বুঝতে হবে। হবে আর বাড়বে, হবে আর বাড়বে, ঠিক আছে, হবে আর বাড়বে এই দুইটা তোমাকে কথার মধ্যে পার্থক্য বুঝতে হবে। এই দুইটা কি একই কথা? জীবনেও না। বাড়বে মানে কি রে ভাই? বাড়বে মানে কি যে ভাই কতটুকু বাড়বে, মানে এটা ডেল পরিবর্তন বুঝাইছে, পরিবর্তন, পরিবর্তন। এখন পরিবর্তন কেমনে বের করি আমরা? পরিবর্তন বের করি যে ভাইয়া শেষ অবস্থান মাইনাস আদি অবস্থান, এইভাবে আমরা পরিবর্তনটা বের করি। আর সে কতটুকু হবে মানে এক্স্যাক্ট যা আসবে তাই অ্যান্সার, যা আসবে, যা আসবে তাই অ্যান্সার। কি হবে ভাইয়া? যা আসবে আমাদের তাই অ্যান্সার হবে। সো এই দুইটা দেখো তোমাকে বের করতে বলছে ভাই বাড়বে। সো এই যে লাস্টে কি চাচ্ছে তোমার কাছ থেকে এই জিনিসটা তোমাকে সুন্দরভাবে আগে খেয়াল রাখতে হবে, তাড়াহুড়া করা যাবে না। দেখবা যে এখানে হবেও চাই বাড়বেও চাই, হবেও চাই বাড়বেও চাই। সো আমরা একটা প্রশ্ন কিভাবে ঘুরায় পেঁচায় আসতে পারে এবং একটা প্রশ্নে তোমরা কোন কোন জায়গায় ভুল করতে পারো ওই সব কিছুই আমরা তোমাদেরকে ক্লাসেই একদম ক্রিস্টাল ক্লিয়ার করে দিব। তোমার কাজ থাকবে লক্ষ্মী বাচ্চার মতো জাস্ট মনোযোগ দিয়ে ক্লাস করবা এবং ক্লাসে যা যা পড়ানো হবে সেই জিনিসপাতিগুলো সুন্দর মতো প্র্যাকটিস করবা, বাসায় জাস্ট বারবার করে রিভিশন দিতে থাকবা, এনাফ, এর বাইরে আর কিচ্ছু লাগবে না। ওকে, তাহলে দেখো, তাহলে গতিশক্তি, তাহলে ভাইয়া আমাদের গতিশক্তি ইকের সাথে ভরবেগের কি সম্পর্ক? ইকের সাথে আমাদের ভরবেগ, দ্যাট মিনস আমাদের পি, এর পি এর কি সম্পর্ক? আমরা সূত্র জানি যে ইকে ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m, এই সূত্রটা তো সবাই জানি তাই না? তাহলে এখন দেখো ইকের সাথে ভরবেগের কি সম্পর্ক ভাইয়া? আমাদের বর্গের সমানুপাতিক সম্পর্ক। ওকে আচ্ছা, তাহলে তোমাকে বের করতেছে ভরবেগ বের করতে বলছে, কার বেগ? ভরবেগ। তাহলে আমাদের এই যাকে বের করতে বলবে তার উপরে কোনো স্কোয়ার রুট এগুলো কিচ্ছু থাকা যাবে না, ঠিক আছে? তাহলে দেখো আমাদের ভরবেগ, তাহলে অতএব আমরা এই ভরবেগ পি যেহেতু বের করতে বলছে তাহলে পি সমানুপাতিক রুট আবার ইকে করে দিতে পারি। তাহলে আমরা মনে রাখবো যে যাকে বের করতে বলবে তাকে সবসময় আমরা কি রাখবো? সিঙ্গেল রাখবো, কারণ ওরেই তো আমরা বের করতেছি, কারণ ভরবেগ। তাহলে ভরবেগের উপরে কোনো স্কোয়ার রুট এগুলো কিছু রাখা যাবে না। তাহলে ভরবেগ কতটুকু বাড়বে? তাহলে পি টুর মান বের করতে বলছে। তাহলে এই সম্পর্ক থেকে আমরা এইভাবে লিখতে পারি না যে ভাইয়া পি টু ইকুয়াল টু আমাদের রুট আবার ই টু ডিভাইডেড বাই ই ওয়ান ইন্টু আমাদের পি ওয়ান। দেখো আমরা কিন্তু লাইন জাম্প করতেছি, আমরা কিন্তু গতানুগতিক কি যে ভাই গাইডের নিয়ে আমরা সমাধান করতেছি না। তোমরা বিভিন্ন পাবলিকেশনের বইয়ে দেখবা যে একটু বড় বড় করে সমাধান করে দেওয়া আছে, বাট আমাদের খেয়াল রাখতে হবে ভাই, আমাকে অলরেডি আমার সবগুলো বিশ্ববিদ্যালয়ে হয় চান্স মিস হয়েছে, না হয় অনেক দূরে সিরিয়াল। তার মানে আমাকে যেমনই হোক এইখানে কোনো মিস্টেক করা যাবে না, ভুল করা যাবে না, টাইম ম্যানেজমেন্ট ঠিক রেখে আমাকে সকল প্রশ্নের উত্তর করতে হবে। তার মানে আমাকে কি করতে হবে? একটু স্মার্টলি প্রিপারেশন নিতে হবে, স্মার্টলি ক্যালকুলেশন করে কীভাবে দ্রুত সমাধান করা যায় এই বিষয়গুলো শিখতে হবে। তাহলে দেখো এই বিষয়টা আমরা যেহেতু সমানুপাতিক সম্পর্ক, সমানুপাতিকভাবে এই যে পি টু ডিভাইডেড বাই পি ওয়ান না লেখে একবারে লিখলাম, কারণ এই পি ওয়ান নিচেরটা তো ওই পাশে গুণ হয়ে যাবে। সো আমরা একবারেই একটু লাইন জাম্প করলাম। ওকে আচ্ছা, তাহলে এখন দেখো যে ভাই এখানে ই ওয়ানের মান কত? ই ওয়ানের মান তো দেওয়া নাই, তাহলে ই ওয়ান আর ই টু কত? দেখো তোমাকে ই ওয়ান দেখো পার্সেন্টেজে যখন থাকবে, কোনো কিছু না বলা থাকলে তোমাকে পার্সেন্টেজে যখন থাকবে তখন তোমাকে আদি অবস্থা 100 ধরে নিতে হবে। তাহলে পরবর্তীতে কি হয়েছে? ই টু তোমাকে কি বলছে দেখো তো, গতিশক্তি 300% বৃদ্ধি করছে। তাহলে 300% বৃদ্ধি করছে, তার মানে ওর আদি ছিল কত? 100, ওই যে আমরা ধরে নিলাম, তার পাশাপাশি আরও 300% বৃদ্ধি, বৃদ্ধি মানে কি? যোগ। তাহলে এখানে আরও 300, তাহলে এখানে কি হইলো? 400, এখানে কি হলো? 400। তাহলে ই টু আর ই ওয়ানের মান বসাই দাও। তাহলে ই টুর মান কত ভাই? 400 ডিভাইডেড বাই ই ওয়ানের মান কত ভাইয়া? 100 ইন্টু পি ওয়ান, পি কে পি রাখো, পি ওয়ানকে পি রাখো, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো এখন কি ভাইয়া? 0 0 0 0 কাটা, তাহলে রুট ওভার 4, রুট ওভার 4কে কাটাকাটি করলে আমাদের রুট করলে 2, তাহলে 2p আসতেছে। দেখো তো সবগুলাই আবার অ্যান্সার পার্সেন্টেজে আসে না ভাইয়া? তাহলে তোমাকে এই 2টাকে কি পার্সেন্টেজে নিতে হবে। তার মানে তোমাকে এখন কি করতে হবে ভাই? 100 দ্বারা গুণ করে দাও, তাহলে আমাদের কত আসলো? 200%। এইটা কি অ্যান্সার হবে বলো তো?
এটা কি অ্যান্সার হবে? এটা কি অ্যান্সার হবে? দেখো এই যে তোমাদের শুভঙ্করের ফাঁকি কিন্তু পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকবে। দেখো সি নাম্বারেই 200% আছে, তাহলে কি 200% হবে এটা? সবাই আমাকে একটু অ্যান্সার করার ট্রাই করে দেখি যে ভাইয়া এই কোশ্চেনটা কি 200% হবে? এই কোশ্চেনটা কি 200% হবে? কখনো না। এই যে শুভঙ্করের ফাঁকির মধ্যে পা দেওয়া যাবে না। তোমাকে বের করতেছে, বলছে যে বাড়বে, কিন্তু তুমি এখন পর্যন্ত বের করছো যে ভাই কত হবে, কত হবে, তাহলে বাড়বে কতটুকু? তাহলে চলেন এখন আমরা বাড়বেটা বের করবো। তাহলে বাড়বে কতটুকু? তাহলে আমরা ওই আদি পজিশন বাদ দিতে হবে। তাহলে 200 মাইনাস কি করবে, ওই যে আদিতে কত ধরছো এটা ফিক্সড, কিন্তু পার্সেন্টেজে থাকলে তোমাকে মাস্ট 100 ধরতে হবে, এটা অলওয়েজ ফিক্সড। তাহলে ওই 100টা বাদ দিয়ে দাও, তাহলে কতটুকু বাড়ছে? 100% বাড়ছে। তাহলে আমাদের অ্যান্সার হবে ফ্যান্টাস্টিকভাবে কি নাম্বার ভাইয়া? এ নাম্বারটা, বুঝছো? সো জিএসটির প্রশ্ন বাবা মাথা একদম কান খুলে শুনে রাখো। জিএসটির প্রশ্ন মোটামুটি ভালো স্ট্যান্ডার্ড হবে, ভালো স্ট্যান্ডার্ড হবে। সো এইখানে তোমার প্রিপারেশনে বেসিক কনসেপ্টটা একদম A to Z ক্লিয়ার থাকতে হবে। তুমি উপরে উপরে ভাষা প্রিপারেশন নিয়ে গেলে এইখানে ধরা খাওয়া যাবে, হয় ফিজিক্স না হয় ম্যাথে, যে কোনো একটা জায়গায় ধরা খাবা। জিএসটির প্রশ্ন তুমি বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করো, দেখবে যে কিছু কিছু এমন ক্যালকুলেশন আছে যেটা হাতে ক্যালকুলেশনে জীবনে করা যায় না, স্যারেরা ইচ্ছা করে ওটা দেয়, আবার আউট সিলেবাস থেকে দেয়, ঠিক আছে? তোমার জিএসটি প্রশ্ন কিন্তু মোটামুটি ভালো লেভেলের স্ট্যান্ডার্ড হয়। সো একটু বেসিক কনসেপ্ট সবার আগে ফোকাস রাখবা যে তোমার প্রত্যেকটা কনসেপ্টের বেসিক ক্লিয়ার আছে কিনা। বেসিক ক্লিয়ার থাকলে প্রশ্ন যতই কঠিন হোক না কেন তুমি ইনশাল্লাহ পারবা। আর যদি তুমি জাস্ট ভাষা প্রিপারেশন নিয়ে যাও, তাহলে প্রশ্ন একটু পেঁচাইলে বা একটু স্ট্যান্ডার্ড করলে বা একটু কঠিন করলেই ধরা খেয়ে বসে থাকবা। ওকে, সবাই কি বুঝছো রে? এই তো মোটামুটি সবাই অ্যান্সার করছো যে ভাইয়া এ নাম্বার, আরে জোস সাবাস, এই তো সবাই পারছেন আপনারা, ঠিক আছে? তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। এই প্রশ্নটা আমরা কি খুব সুন্দরভাবে দেখে ফেললাম, নেক্সটে চলে যাই। আমরা কি করবো ভাইয়া? নেক্সটে চলে যাব। তাহলে চলেন আমরা একটু নেক্সটে চলে যাই। এটা থেকে আমরা কি করবো ভাইয়া? নেক্সট এ চলে যাব। তাহলে চলেন। সো নেক্সটে দেখো, ওই নেক্সটে যাওয়ার আগে যে তোমরা আমাদেরকে বলো যে ভাইয়া কোর্সে ভর্তি হবো কীভাবে, বা কোর্সের বিস্তারিত একটু বলে দেন। সো তোমাদের উদ্দেশ্যে দেখো, তোমাদের উদ্দেশ্যে আমরা কিন্তু অনলি জিএসটি একদম গুচ্ছকে ডেডিকেট করে এ ইউনিটের জন্য আমরা অলরেডি কোর্স লঞ্চ করেছি আমাদের এডুকেশন থেকে। সো এই কোর্সে আমাদের কি কি পাবা? তোমরা গুচ্ছ স্পেশাল ডেডিকেটেড লাইভ ক্লাস পাবা প্রত্যেকটা সাবজেক্টের 12টা করে। তার পাশাপাশি তোমরা কি পাবা? বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, দেন ফাউন্ডেশন ক্লিয়ার করার জন্য আমাদের ভার্সিটি এ ইউনিট ব্যাচের সকল ক্লাস তোমরা আর্কাইভে পেয়ে যাবা। সো আমি একটু দেখাই যে ভাইয়া কীভাবে তুমি আর্কাইভে পাবা। তুমি ভর্তি হওয়ার সাথে সাথে আমাদের ওয়েবসাইটে, যেমন এই যে দেখো, এই যে আমাদের ভার্সিটি এ ইউনিট ব্যাচ, আমি যদি এইখানে ঢুকি, সো এইখানে কিন্তু এটা আমাদের কোন কোর্স, আমাদের এই যে এইবার তোমাদের জন্য এইচএসসি 25 ব্যাচের জন্য আমাদের যে কোর্সটা লঞ্চ হয়েছিল সেইটা দেখো। এই ভার্সিটি ইউনিট ব্যাচে যদি আমি আসি, তাহলে দেখো এই যে প্রত্যেকটা ক্লাস খুব সুন্দরভাবে সাজানো আছে। আমি যে ফিজিক্স ক্লাসটা দেখাই তোমাকে, দেখো পদার্থবিজ্ঞান ক্লাস, এই যে ভেক্টরের কয়টা ক্লাস নিচ্ছি দেখো, 1টা 2টা 3টা। ভেক্টর এমন একটা চ্যাপ্টার, ভেক্টর অধ্যায় তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তুমি নিউট্রিনিয়ান বলবিদ্যা ধরা খাবা, কাজ শক্তি ক্ষমতায় ধরা খাবা, মহাকর্ষ অভিকর্ষতে প্রশ্ন পেশাইলে ধরা খাবা। সো ভেক্টরটা একদম, ভেক্টর মারাত্মক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই অধ্যায়ের সাথে সকল অধ্যায়ের লিঙ্ক আপ লাগানো যায় ফার্স্ট পেপারের মধ্যে। ওকে, তাহলে দেখো ভেক্টর আমরা একটা ক্লাসেই শেষ করে নাই, কিন্তু 3টা ক্লাস নিছি এই কোর্সে। মানে আমি মনে হয় আমার লাইফের সেরা ক্লাসগুলো এইখানে নিছি, ঠিক আছে? দেখো প্রত্যেকটা চ্যাপ্টার এমনভাবে পড়াইছি এর বাইরে কিচ্ছু আসবে না। এটা হচ্ছে বেসিক ফাউন্ডেশন ক্লাসগুলো। যদি কারো কোনো অধ্যায়ে যে ভাই আমার এই অধ্যায়টা না ভালোভাবে পড়ি নাই, আমি এখনো ল্যাকিংস মনে হয়, আমার ওইভাবে কনফিডেন্স নাই, তুমি ভর্তি হওয়ার সাথে সাথে সকল ক্লাসের অ্যাক্সেস পেয়ে যাবা ওই অধ্যায় থেকে। এগুলো কি তুমি তো এগুলো একবার করে পড়ছো, তুমি 2x স্পিডে চাইলে ক্লাসগুলো টেনে করবা। প্রত্যেকটা ক্লাসের দেখো এই যে পিডিএফ সেগমেন্টে গেলে তোমাকে সকল ক্লাসের পিডিএফ দিয়ে দেওয়া হবে। এখানে দেখবা এই যে পিডিএফ সেগমেন্টে গেলে সকল ক্লাসের পিডিএফও আছে। তার মানে তোমাকে নোট করারও দরকার নাই, সময় বেঁচে যাবে। সো আমি যদি ক্লাসে আসি, দেখো প্রত্যেকটা সাবজেক্টের ক্লাসগুলো খুব সুন্দর মতো সাজানো আছে। তোমার যেই সাবজেক্টে, তোমার যেই চ্যাপ্টারে মনে হচ্ছে যে ভাই এই অধ্যায় আমার ফাউন্ডেশন এখন ক্লিয়ার না, বা আমার কাছে একটু মানে কনফিডেন্স পাই না, সো ওই অধ্যায়ে আইসা তুমি ক্লাসটা একটু দেখে নিবা। এগুলো আর্কাইভে তোমরা পেয়ে যাবা। দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংরেজি প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস তোমরা আমাদের ওয়েবসাইটে আর্কাইভে সাজানো থাকবে। এখন কথা হচ্ছে যে ভাই কি শুধু এই আর্কাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস করব না? ওটা তো বেসিক ফাউন্ডেশন ক্লিয়ার করার জন্য আর্কাইভ ক্লাস। যে কোনো অধ্যায়ে তোমার যদি ঝামেলা থাকে, ওই অধ্যায় থেকে তুমি আলটিমেটলি ওইখান থেকে তুমি কি কনসেপ্টটা ক্লিয়ার করে নিলা। তারপরে এই যে স্পেশাল লাইভ ক্লাস, প্রশ্ন বিশ্লেষণ, প্রশ্ন যে কিভাবে আমরা যেমন এই যে এখন ক্লাস করতেছি, এরকম প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ক্লাস হবে। প্রত্যেকটা একটা প্রশ্ন কিভাবে ঘুরাই পেঁচায় আসতে পারে,
এই প্রশ্নটা হাতে ক্যালকুলেশন করব কিভাবে, এই প্রশ্নটা শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে টাইম ম্যানেজমেন্ট ঠিক রেখে কীভাবে সমাধান করব, প্রত্যেকটা সাবজেক্টে লাইভ ক্লাস, প্রশ্ন বিশ্লেষণী লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে আমাদের এই কোর্সে। সো এই কোর্সে তোমরা ভর্তি হতে পারবে আমাদের প্রিন্টেড লেকচার শিট সহ এবং প্রিন্টেড লেকচার শিট ছাড়া, দুই কন্ডিশনে তোমরা ভর্তি হতে পারবা। সো আমি সাজেস্ট করবো অবশ্যই লেকচার শিট সহ ভর্তি হবা, কারণ আমাদের ক্লাস করার পরে তুমি যদি লেকচার শিটটা কমপ্লিট করতে পারো ইনশাল্লাহ এর বাইরে কিচ্ছু লাগবে না। ওকে, তাহলে দেখো লেকচার শিট সহ আমাদের 2499 টাকা, লেকচার শিট বাদে মাত্র 1499 টাকায় ভর্তি হতে পারবে। সো কোর্সের বিস্তারিত জানতে বা ভর্তি হতে আমাদের আই এডুকেশন ফেসবুক পেজে মেসেজ করলেই হয়ে যাবে। ওকে, তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। দেখো পরবর্তী প্রশ্নটা আমরা একটু দেখি যে ভাইয়া পরবর্তী প্রশ্নটা আমাদের কি বলছে, সবাই একটু মনোযোগ দেন, সবাই একটু মনোযোগ দেন। দেখেন এখানে কি বলছে, পরবর্তী কোশ্চেনটা আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে, তাহলে দেখো যে ভাইয়া ভূপৃষ্ঠ হতে কত গভীরে অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 1/4 হবে। তাহলে কি বলছে 1/4 হবে, এটাও কিন্তু রিসেন্ট সালে একদম 24-25-এ আসা প্রশ্ন। এই প্রশ্নটা কারা কারা সমাধান করতে পারবা বলো দেখি, কারা কারা সমাধান করতে পারবা? এটা কিন্তু সবারই পারা উচিত, এটা একদম নুব একটা প্রশ্ন। দেখো এটা আমরা একটা স্পেশাল ট্রিক্সের মাধ্যমে, তুমি যদি দেখো যে ভাইয়া আমাদের এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ জি কি হয়েছে, জি 1/n এই অংশটা হয়েছে, তাহলে কত উচ্চতা এইচ বের করতে বলে, অ্যান্সার হচ্ছে √n-1 ইন্টু আর। এটা হচ্ছে স্পেশাল ট্রিক্স। আবার তোমাকে যদি বলে যে ভাইয়া ডি গভীরতায় জি কি হয়েছে, এই 1/n অংশ হয়ে গেছে, তখন তোমার ওই কত গভীরতা সেটা বের করতে বলবে। তাহলে ডি বের করার সূত্র হচ্ছে n-1/n ইন্টু আর। এই দুইটা স্পেশাল ট্রিক্স তোমাকে মনে রাখতে হবে। দেখো তোমাকে উচ্চতাও বের করতে বলতে পারে, তোমাকে গভীরতাও বের করতে বলতে পারে। তাহলে দেখো এইচ উচ্চতায় জি এর মান 1/n অংশ যদি হয়ে যায়, তাহলে এইচ এর মান বের করার টেকনিক কি, যে √n-1 ইন্টু আর। আর যদি ডি গভীরতায় জি এর মান 1/n অংশ হয়ে যায়, তাহলে গভীরতা নির্ণয়ের সূত্র কি, n-1/n ইন্টু আর। তাহলে তোমাকে এখানে বের করতে বলছে, দেখো কি ভাইয়া গভীরে, কি ভাইয়া কত গভীরে, দ্যাট মিনস ডির মান বের করতে বলছে। ওকে, কি হয়েছে 1/4 হয়েছে, তার মানে 1/4। তাহলে এখানে কত, এন এর মান কত ভাইয়া, এখান থেকে দেখতেছি যে ভাই এই যে 1/n অংশ, দেখো এই অংশটা খেয়াল রাখবা, 1/n মানে নিচেরটা হচ্ছে আমাদের n, আর এখানে কিন্তু অলওয়েজ এই উপরে 1 থাকতে হবে, 1/n অংশ হইতে হবে। তাহলে দেখো আমাদের n এর মান কত পাইলাম 4, তাহলে আমরা ডি গভীরতা বের করো, তাহলে 4-1/4 ইন্টু আর। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কি পাওয়া যাচ্ছে ভাইয়া, 3/4 ইন্টু আর। তাহলে দেখো আমাদের এইভাবে অপশন সেট করা আছে, 3/4 আর কোথায় আছে, 3/4 ইন্টু আর, এই তো সি নাম্বারটা ফ্যান্টাস্টিকভাবে রাইট আনসার। কি হচ্ছে ভাইয়া, সি নাম্বারটা ফ্যান্টাস্টিকভাবে রাইট আনসার। সবার কি ক্লিয়ার বলো তো, সবাই সুন্দরভাবে বুঝতে পারলাম না ভাইয়া, সবাই একটু বলো তো ক্লিয়ার হয়েছো কিনা, সবাই একটু বলো তো ভাইয়া ক্লিয়ার হয়েছো কিনা। একদম স্পেশাল এই ট্রিক্সটা মনে রাখতে হবে তোমাকে, গভীরতা বা উচ্চতা দুইটাই আসতে পারে। গভীরতা আসছে কিন্তু আমি তোমাকে উচ্চতাটাও শিখাই রাখলাম, প্রত্যেকটা প্রশ্ন তোমাকে এইভাবে অ্যানালাইসিস করে পড়তে হবে যে ভাই এই প্রশ্নের সাথে আর কি প্রশ্ন লিঙ্ক আপ আসতে পারে, এই প্রশ্নটা আর কিভাবে ঘুরায় আসতে পারে। এই জিনিসটা তুমি যদি ইনশিওর করতে পারো, শিখতে পারো, গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে কোনো প্রশ্নে তোমার আটকাবে না ইনশাল্লাহ। ওকে, তাহলে চলো আমরা কি করবো ভাইয়া, নেক্সটে চলে যাবে। এই তো ইতিমধ্যে তোমরা অনেকেই সি নাম্বার অ্যান্সার বলছো, ধন্যবাদ। সবাই উত্তর করার চেষ্টা করবা, ঠিক আছে, সবাই উত্তর করার চেষ্টা করবা, ভুল হলে কোনো প্যারা নেই। তাহলে চলো নেক্সটে যাই আমরা। দেখো নেক্সটে কি বলছে যে ভাইয়া একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য, তাহলে কি দেওয়া আছে ভাইয়া, দশা পার্থক্য পাই হলে দুটি বিন্দুর মধ্যে আমাদের পথ পার্থক্য কত হবে সেটা তোমাকে বের করতে বলছে। এই প্রশ্নটা অনেক সহজ, হ্যাঁ আমি মানি অনেক সহজ, কিন্তু এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, প্রত্যেকবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসে এবং এই প্রশ্ন থেকে একটু ঘুরাই দিলেই মাঝে মাঝে আমরা ভুল করি। সো আগে সমাধান করি, তারপরে কোথায় প্যাচ লাগাইতে পারে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো সবাই একটু উত্তর করার ট্রাই করো যে ভাই এটা কি হবে, সবাই একটু উত্তর করার চেষ্টা করো যে ভাইয়া এটা কি হবে। দেখো একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য, তাহলে দশা পার্থক্য আমরা সূত্র কি জানি ভাইয়া, দশা পার্থক্য ইকুয়াল টু আমরা কি জানি যে ভাইয়া 2π/λ ইন্টু পথ পার্থক্য। এই সূত্রটা তোমাকে মনে রাখতে হবে, অনেকেই আবার এইভাবেও সূত্রটা মনে রাখো যে ভাইয়া দশা পার্থক্য /2π ইকুয়াল টু পথ পার্থক্য /λ। তোমরা অনেকেই এইভাবেও মনে রাখো, একটা রাখলেই হয়, যে কোনো একটা মনে রাখলেই হয়, যার যেটা
মুখস্থ করতে সুবিধা বা যে যেভাবে মনে রাখছো তোমরা দুইটাই কারেক্ট, দুইভাবেই তোমরা মনে রাখতে পারো। তাহলে দেখো এখন আমাদের বের করতে বলছে কি ভাই, দশা পার্থক্য। তাহলে দশা পার্থক্য, তাহলে দশা পার্থক্য যদি আমরা বের করতে চাই তাহলে দেখো আমাদের 2 পাই, দশা পার্থক্য না, পদ পার্থক্য বের করতে বলছে, সরি। সো আমরা পদ পার্থক্য, তাহলে পদ পার্থক্য, তাহলে এইটা এই পাশে যাবে, উল্টায় যাবে, তাহলে ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই হয়ে যাবে ইন্টু দশা পার্থক্য হবে। তাহলে এখন মান বসাই দাও, দেখো ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই ইন্টু দশা পার্থক্য কত দেওয়া আছে প্রশ্নে, পাই। তাহলে দেখো এই যে পাই আর পাই কাটা, তার মানে আমাদের অ্যান্সার আসতেছে ল্যামডা বাই 2। আমাদের ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সার বি নাম্বারটা, খুবই সহজ তাই না? এই প্রশ্নটা বারবার আসে, এই প্রশ্নটা অনেক সহজ কিন্তু বারবার পরীক্ষায় আসে। এই তো তোমরা অলরেডি হচ্ছে হাফসা অ্যান্সার করছো, রমজান অ্যান্সার করছো, তারপরে এটা কি সাইদ অ্যান্সার করছো, আচ্ছা এর নাম কি, তুমি অ্যান্সার করছো, ওকে বুঝছো। এখন এইখানে না তোমাদের একটু ঝামেলা করে রাখতে পারে স্যারেরা, সো কোথায় তোমাকে পেঁচাবে সেই জিনিসটা একটু বলে দিচ্ছি। দেখো নোট, এটা অবশ্যই মনে রাখবা। 1 নাম্বার কন্ডিশনটা কি জানো, দশা পার্থক্য কখনোই 2 পাই এর বেশি হবে না। দশা পার্থক্য, দশা পার্থক্য, দশা পার্থক্য কখনোই 2 পাই এর বেশি হবে না, 2 পাই এর বেশি হবে না। যদি অ্যান্সারে দেখো যে ভাই 2 পাই এর বেশি হয়েছে তখন কি করবা, দেখো বেশি হলে কি করবা তুমি, অ্যান্সার মাইনাস 2 পাই, ওই 2 পাইটা বিয়োগ করবা, তারপরে যেটা তুমি পাবা সেটাই হচ্ছে রিয়েল অ্যান্সার হবে, সেটা হচ্ছে রিয়েল অ্যান্সার হবে। আবার তাহলে পদ পার্থক্য কি মনে রাখবা যে ভাইয়া পদ পার্থক্য ল্যামডা এর বেশি হবে না, এর বেশি হয় না। আর যদি হয়ে যায় তখন কি করবা, হলে কি করবা ভাইয়া, যে আমাদের অ্যান্সার মাইনাস ল্যামডা করবা, তারপরে যেইটা আসবে সেইটা হচ্ছে অরিজিনাল অ্যান্সার হবে। ওকে, তাহলে দেখো আমাদের অ্যান্সারটা কি আসছে, পাই বাই ল্যামডা বাই 2, তাহলে এটা ল্যামডার থেকে ছোট না, তাহলে এটা পসিবল। বাট যদি এমন আসতো যে ভাই আমাদের পদ পার্থক্যটা চলে আসছে, ধরো যদি ইফ অ্যান্সার হিসেবে ধরো 2 ল্যামডা চলে আসছে, তাহলে অপশনে যদি 2 ল্যামডা থাকে তাহলে কি আমরা 2 ল্যামডা দাগাবো, কখনোই না। 2 ল্যামডা জীবনেও সম্ভব না, পদ পার্থক্য অলওয়েজ ল্যামডা থেকে ছোট হয়, ল্যামডার কখনোই বড় হবে না। তাহলে আমরা কি করব যে ভাইয়া 2 ল্যামডা মাইনাস এই যে ল্যামডা, এই যে এই কাজটা করলাম, তাহলে কি অ্যান্সার হিসেবে ল্যামডা পাচ্ছি, তার মানে অ্যান্সার তখন আমাকে ল্যামডা দাগাইতে হবে, তখন অ্যান্সার এই যে সি নাম্বার দাগাইতে হবে। সবার কি কনসেপ্টটা ক্লিয়ার? সো এই কনসেপ্টটা তোমাকে মাথায় রাখতে হবে যে দশা পার্থক্য কখনোই 2 পাই এর বেশি হইতে পারবে না, আবার হচ্ছে পদ পার্থক্য কখনোই ল্যামডা এর বেশি হইতে পারবে না। যদি বেশি হয়ে যায় তাহলে দশা পার্থক্য বেশি হইলে আমাদের 2 পাই বাদ দিতে হবে, পদ পার্থক্য বেশি হইলে ল্যামডা বাদ দিতে হবে ওই অ্যান্সার থেকে। সবাই কি বুঝছো ভাইয়া? সবাই কি ক্লিয়ারলি বুঝলাম? বলো সবাই কি ক্লিয়ার? এটা দেখো সবাই কি ক্লিয়ার? দেখো প্রত্যেকটা প্রশ্ন আমরা এইভাবে পড়াশোনা করব আমাদের পেইড ব্যাচে, যেটা অনলি জিএসটি ইউনিট করছে, অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা অধ্যায় আমরা প্রত্যেকটা টিচার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংরেজি A to Z প্রত্যেকটা ক্লাসে আমরা তোমাদেরকে এভাবে প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। বুঝছো? সো তোমার আগের প্রিপারেশন যেমনই থাকুক না কেন, যে ভাই আমি তো ভালোভাবে পড়তে পারি নাই বা অসুস্থ ছিলাম বা এটা হয়েছে ওটা হয়েছে, যেমনই থাকুক ডাজেন্ট ম্যাটার, ওকে, আমরা তোমাকে নতুনভাবে গড়ে তুলবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা তাহলে চলো নেক্সটে যাই আমরা। দেখো নেক্সটে, সো এই প্রশ্নটাও খুব সুন্দর একটা প্রশ্ন, এই যে রিসেন্ট 24-25-এ আসছে। দেখো এই প্রশ্নটা আমরা কত সুন্দরভাবে সমাধান করতে পারি, কত ইজিলি। দেখো কি বলছে যে ভাইয়া এল দৈর্ঘ্য ও কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে কেটে সমান 4 কি করছে, কেটে সমান 4 টুকরা করা হইল। সমান 4 টুকরা করা হলে প্রতি টুকরার স্প্রিং ধ্রুবকের মান কত? তাহলে দেখো স্প্রিং কাটাকাটি, এই কনসেপ্টটা আগে তোমাকে বুঝাই। কি ভাইয়া? কনসেপ্ট হচ্ছে স্প্রিং কাটাকাটি, মানে স্প্রিংকে কাটবো, কয়েকটা টুকরা করব, কাটাকাটি। সো স্প্রিং কাটাকাটি কনসেপ্টটা যদি তোমাকে আমি বুঝাই, দেখো সো ধরে নাও আমার এইটা একটা স্প্রিং, তাহলে এই স্প্রিংকে আমি ধরো এম অনুপাত এন অনুপাতে কাটলাম। ধরো এইটা একটা টুকরা করছি, এইটা একটা টুকরা করছি, সো এম ইস টু কী করছি, এন অনুপাতে কাটছি। তাহলে ধরো এটা প্রথম টুকরা বানাইলাম, এটা দ্বিতীয় টুকরা বানাইলাম, তাহলে প্রথম টুকরার স্প্রিং ধ্রুবক এবং দ্বিতীয় টুকরার স্প্রিং ধ্রুবক কত হবে? তুমি এখন ভাই এটার 1000 অনুপাতে কাটতে পারো, প্যারা নাই, 2 অনুপাত 3 অনুপাত 4 অনুপাত, মানে এম ইস টু এন ইস টু এস অনুপাত বাড়াই দিতে পারো, কোনো প্যারা নেই, একই নিয়ম হবে। সো
আমরা m/n দিয়ে শিখবো, বাকি আমরা সব কিছুই পারবো ইনশাল্লাহ। দেখো তাহলে আমি যদি বলি যে ভাইয়া প্রথম টুকরার স্প্রিং ধ্রুবক কত হবে, আবার বলি দ্বিতীয় টুকরার স্প্রিং ধ্রুবক কত হবে, ঠিক আছে? তাহলে এখানে k1 ইকুয়াল টু হোয়াট আর এখানে k2 ইকুয়াল টু হোয়াট, তাহলে এটা কিভাবে বের করবো আমরা? দেখো একদম সহজ, m প্লাস n ডিভাইডেড বাই সামথিং ইন্টু k, m প্লাস n ডিভাইডেড বাই সামথিং ইন্টু k। দেখো এই অংশটা, উপরের এই অংশগুলান প্রত্যেকটার বেলায় ফিক্সড, তুমি যেই অনুপাতেই বের করো না কেন, প্রথমটার বের করো অথবা দ্বিতীয়টার বের করো, প্রথম অংশটা ফিক্স থাকে, যে উপরের অংশ মানে লব অংশ এবং পাশাপাশি যে গুণ করবা সেই অংশটা ফিক্স থাকবে। তাহলে তোমার কোথায় ঝামেলা লাগবে? এই যে এইখানে। সো দেখো আমি তোমাদেরকে একটু বুঝাই দিচ্ছি। দেখো যখন তুমি প্রথম টুকরার অনুপাত বের করবা স্প্রিং ধ্রুবকের মান, তখন তোমাকে ভাগ আকারে প্রথম টুকরার ওই অনুপাতটা বসাইতে হবে, তাহলে এম অনুপাত, তাহলে এইখানে এম বসাইতে হবে। আবার যখন তুমি দ্বিতীয় টুকরার বের করবা, তখন তোমাকে দ্বিতীয় টুকরার অনুপাত দ্বারা ভাগ করতে হবে, তখন তোমাকে এখানে এন বসাইতে হবে। এতটুকুই পার্থক্য, বুঝছো? খুব সহজ না? তাহলে দেখো খুব সহজ না? তাহলে দেখো আমরা এখন এই প্রশ্নটা সমাধান করে ফেলি, চলো। তাহলে ভাই একটা স্প্রিংকে কেটে সমান 4 ভাগে ভাগ করছো, তাহলে সমান 4 ভাগে, তার মানে সেটা 1:1:1:1:1 এইভাবে তুমি বলতে পারো, অথবা 2:2:2:2:2, অথবা 3:3:3:3, ইচ্ছা। ওকে, সমান ভাগে কাটছো তুমি, তাহলে 1:1 নেওয়া যাওয়ার কথা, 2 নেওয়া, 3 নেওয়া, একই কথা, একই অ্যান্সার আসবে বারবার। তাহলে দেখো সমান 4 ভাগে কাটছে, এখন তোমাকে বের করতে বলছে ভাই প্রতি টুকরা, কি বলছে ভাইয়া? প্রতি টুকরা, কি বলছে? প্রতি টুকরার স্প্রিং ধ্রুবক কত হবে। তাহলে যে কোনো একটা টুকরার বের করলেই হলো। তাহলে আমাদের সূত্র কি ভাই? ওই যে প্রথম অংশ তো ফিক্স থাকে, m প্লাস n প্লাস s প্লাস p, ধরে নিলাম 4টা আমরা অনুপাতে কাটছি, আর ইন্টু p ইন্টু k থাকে। এই প্রথম অংশটা তো ফিক্স, তাহলে প্রতি টুকরা, তাহলে যে কোনো একটা, ধরো এই টুকরাটা আমরা বের করবো, তাহলে এই টুকরার অনুপাত কত? 1। সো আমরা এখানে 1 দ্বারা ভাগ করবো, শেষ। তাহলে এখানে কত মান বসাই দাও, তাহলে 1 + 1 + 1 + 1 ডিভাইডেড বাই 1 ইন্টু k। তাহলে এখানে 4 ডিভাইডেড বাই 1 মানেই হচ্ছে 4, তার মানে 4k আসতেছে। তাহলে প্রত্যেকটা টুকরার স্প্রিং ধ্রুবক কত হবে? আমাদের অ্যান্সার ইজ 4k। ডি নাম্বারটা ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সার। বুঝছো? দেখো সবাই বুঝছো ভাইয়া? এই তো ইতিমধ্যেই তোমরা অনেকেই অ্যান্সার করছো যে ভাইয়া ডি নাম্বার, আরে জোস। এই তো ম্যাক্সিমাম সবাই উত্তর করতে পারছো যে ভাইয়া ডি নাম্বার উত্তর হবে। বুঝছো? তাহলে যেই কয়টা অনুপাতেই কাটতে বলুক না কেন, ডাজেন্ট ব্যাটার, তুমি জাস্ট নিয়ম কি ভাইয়া, যে আমরা উপরে সব কয়টা অনুপাত, যে কয়টা অনুপাতে কাটবো সবগুলো অনুপাতের যোগফল ইন্টু কে, আর যার অনুপাত বের করবে তার অনুপাত দ্বারা ভাগ করতে হবে, এইটাই হচ্ছে নিয়ম। দেখো আমি তোমাকে কালার চেঞ্জ করে করে খুব সুন্দরভাবে একদম কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করছি। সবাই বুঝছো? সবাই ভাইয়া বুঝছো? আচ্ছা, বলতেছো কিসের ক্লাস? এটা হচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের জন্য ক্লাস। বিজ্ঞান বিভাগ থেকে যারা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ বা আলটিমেটলি নিবে তাদের জন্য ক্লাস। ওকে, এই সবার ক্লিয়ার হইছো? সবাই কি ক্লিয়ার হইছো বলো তো ভাইয়া? সবাই কি ক্লিয়ার হইছো? সবাই কি ক্লিয়ার হইছো? স্প্রিং কাটাকাটি এখন যত অনুপাতেই কাটতে বলুক না কেন, তুমি পারবা না? বলো, পারবা না? প্রত্যেকটা প্রশ্ন একদম 100% একুরেসি তোমাকে মেনটেন করতে হবে, এবং প্রত্যেকটা প্রশ্নের কনসেপ্ট তোমাকে বুঝাই ছাড়বো ইনশাল্লাহ। তোমার কাছে কিচ্ছু চাই না, জাস্ট মনোযোগ দিয়ে ক্লাস শেষ পর্যন্ত থাকবা, তাহলে দেখবা যে এতদিনের পড়াশোনা যেভাবে করছো আর এখন তোমাকে যেভাবে আমাদের অনলি জিএসটি কোর্সে তোমাকে পড়াবো, তুমি ডিফারেন্স নিজেই বুঝতে পারবা। তুমি নিজেই বুঝতে পারবা যে না আসলে আমার ল্যাকিংসটা কোথায় ছিল। বুঝতে পারছো? তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই ভাইয়া। আমরা কি করবো ভাইয়া? নেক্সটে চলে যাই তাহলে। ওকে, দেখো নেক্সট প্রশ্নটা কি বলছে, যে ভাইয়া কোন দুটি আলোর জন্য কৌণিক বিচ্ছুরণ সর্বাধিক হবে? রিসেন্ট সালের 24-25-এর প্রশ্ন, কৌণিক বিচ্ছুরণ সর্বাধিক হবে। এটা একদম থিওরি টাইপ একটা প্রশ্ন, কৌণিক বিচ্ছুরণ সর্বাধিক হবে, তোমাকে থিওরি টাইপ প্রশ্ন। সো এটা কি, যে ভাই কৌণিক বিচ্যুতি বা বিচ্ছুরণ আমাদের কি, এটা কার উপরে ডিপেন্ড করে? ল্যামডার উপরে ডিপেন্ড করে, ল্যামডার উপরে ডিপেন্ড করে। ওকে, ল্যামডার উপরে ডিপেন্ড করে। তাহলে দেখো আমরা এই ল্যামডার মানটা কি জানি ভাইয়া? যার ল্যামডার মান বেশি হবে তার কৌণিক বিচ্ছুরণ কম হবে না বেশি হবে? বলো দেখি। যার ল্যামডা বেশি তার বিচ্ছুরণ কম হবে, ঠিক আছে, বা বিচ্যুতি কম হবে। তাহলে এই বিচ্ছুরণের সাথে বা বিচ্যুতির সাথে আমাদের কি ল্যামডার কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। ল্যামডার কি সম্পর্ক ভাইয়া? ব্যস্তানুপাতিক সম্পর্ক, মনে রাখবা। ল্যামডার কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে দেখো এখানে আমাদের অপশনগুলো যদি দেখি আমরা, লাল কমলা, লাল নীল, হলুদ সবুজ, লাল সবুজ, তার মানে এগুলান প্রত্যেকটা বর্ণই আমাদের কি মৌলিক বর্ণগুলান। যেমন আমরা 7টা যে মৌলিক বর্ণ জানি, যে বে নি আসহ কলা সেখানে পড়তেছে। তাহলে দেখো বে নি
আ স হ ক লা। তাহলে এইখানে আমরা কি জানি 7টা বর্ণ আছে। তাহলে এখান থেকে এই যে বে থেকে আমরা কি জানি বেগুনি, এই নি থেকে আমরা কি জানি নীল, তারপরে আ থেকে কি জানি আসমানি, স থেকে আমরা কি সাদা, না স থেকে সবুজ, তারপরে হ থেকে আমাদের হলুদ, হ লয় সু করে লু দ, ক থেকে আমাদের কালো, না কমলা, সাদা কালা কিন্তু না, আর ল থেকে আমাদের লাল। এই মূলত আমাদের 7টা বর্ণ। এখন এইখানে আসলে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে আসলে সম্পর্কটা কি, যে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি কার তরঙ্গ দৈর্ঘ্য কম, এটাই তোমারে জানতে হবে। তাহলে দেখো এটা মনে রাখবা যে ভাইয়া তুমি যদি এই সাইড থেকে এই সাইডে রওনা হও তাহলে কি হবে, ল্যামডা বাড়বে। তাহলে কি হবে ভাইয়া, ল্যামডা বাড়বে। কি হবে, ল্যামডা বাড়বে। কি হবে ভাইয়া, ল্যামডা বাড়বে। তার মানে সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি, লাল আলোর সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কারণ এ সবার কানিতে আছে, তাহলে ল্যামডা বেশি। আর তাহলে সব থেকে ল্যামডা কম কার, এই যে বেগুনি আলোর, তাহলে এইটার হচ্ছে ল্যামডা কম। এটার কি ভাইয়া, ল্যামডা কম। এটার কি ভাইয়া, ল্যামডা কম। ঠিক আছে, ঠিক একইভাবে ক্রমানুযায়ী আমাদের এখানে আমরা আইডেন্টিফাই করতে পারবো। সো এখন এখান থেকে একটু অপশন অ্যান্সার করার ট্রাই করে দেখি যে কোন জোড়াটার আমাদের বিচ্ছুরণ সর্বাধিক হবে। তাহলে দেখো সবার কোনায় কোনায় কে আছে, এই যে বেগুনি এবং লাল, এই জোড়ের মধ্যে পার্থক্য অনেক বেশি হবে, কারণ এটা সব থেকে বেশি, এটা সব থেকে কম। তাহলে পার্থক্যটা কত, এইটার এই পেয়ারটার বেশি হবে। তাহলে বেগুনি আর লাল, দেখো তো আছে বেগুনি আর লাল, লালের মধ্যে কারা কারা আছে, লাল দুইটা অপশন আছে, এইটা আর এটা, লাল নীল লাল সবুজ। বেগুনি নাই, তাহলে বেগুনির পরে কে আছে, এই যে নী আছে, নীল, নীল মহাশয় আছে। তাহলে লাল আর নীল, এই যে এটাই অ্যান্সার হবে, লাল আর নীল কোথায় আছে, বি নাম্বারটা, এটাই অ্যান্সার, কারণ এটার পার্থক্য সব থেকে বেশি। তার মানে আমাদের কোন দুটি আলোর কৌণিক বিচ্ছুরণ সব থেকে বেশি হবে, আমাদের বি নাম্বার, লাল এবং নীল। বুঝছো? সবাই বলো দেখি ক্লিয়ার ভাইয়া, সবাই বলো দেখি ভাইয়া ক্লিয়ার, সবাই একটু বলো তো দেখি ভাইয়া ক্লিয়ারলি বুঝছো কিনা। আচ্ছা, বলতেছো যে ভাই আমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার নাই, মাথা ঘুরতেছে। আচ্ছা, যাদের বেসিক কনসেপ্ট খুবই দুর্বল, আশাহত হওয়ার কোনো কারণ নাই ভাই। এখনও আমরা কি পাবো, এখনও আমাদের হাতে পর্যাপ্ত সময় আছে। আমরা তো তোমাদেরকে সামারি আকারে একদম ক্লাস নিচ্ছি যে রিসেন্ট কোশ্চেনগুলান কীভাবে আসছে, ওই কোশ্চেনগুলান তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি। আমাদের যে দেখো, আমাদের যে ভার্সিটি আমাদের জন্য জিএসটির জন্য যে কোর্সটা আছে, এইখানে আমরা তোমাদেরকে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক লাইভ ক্লাস নিব, আর্কাইভ ক্লাস পাবা। সো বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য যা যা প্রয়োজন সব কিছু আমাদের ভার্সিটি ইউনিট কোর্সে তোমাদেরকে করিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। সো আশাহত হওয়ার কোনো কারণ নাই, এখনও পর্যাপ্ত সময় আছে। তোমাকে জিএসটির জন্য প্রস্তুত করার দায়িত্ব আমাদের এডুকেশনের, ইনশাল্লাহ আমরা সেটা সর্বোচ্চটা দিয়ে তোমাকে প্রিপেয়ার করব। তোমার কাজ হচ্ছে জাস্ট যতটুকু পড়ানো হবে, যেভাবে পড়ানো হবে সেভাবে পড়বা। দেখো আমরা কিন্তু অধ্যায়ভিত্তিক ক্লাস শুরু করি নেই, আমাদের অধ্যায়ভিত্তিক ক্লাস শুরু হবে 1 সপ্তাহ পর, এই যে আমাদের পেইড কোর্সে। সো তখন তোমাকে প্রত্যেকটা অধ্যায়ের কনসেপ্ট ধরে ধরে ক্লিয়ার। এখন তো আমরা পুরো ওভারঅল পুরো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার প্রত্যেকটা অধ্যায়ের প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করতেছি। তোমাদের যখন যাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে বা বেসিক কনসেপ্ট একটু দুর্বল, তাদের কোনো প্যারা নাই, একটু কোপ আপ করে নাও, ক্লাসগুলো একটু কষ্ট করে করো, কিছুদিন পর একটু প্রেশার কমে যাবে, তখন অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো শুরু হবে। তখন তুমি অধ্যায়ভিত্তিক ক্লাস করলেই তোমার একটা অধ্যায়ের সকল কনসেপ্টগুলো ক্লিয়ার হতে পারবে, তখন তোমার কাছে লোড কম হবে। এখন তো আমরা কি করতেছি যে ভাইয়া এখন একসাথে সবগুলান প্রত্যেকটা ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের সব অধ্যায় রিসেন্ট বছরের কোশ্চেন অ্যানালাইসিস করতেছি। সো এটা তোমাদের কাছে একটু প্রেশার হইতে পারে যারা একটু কম পড়াশোনা করছো, প্যারা নাই, আমরা প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক ক্লাসে ঢুকবো। ঠিক আছে, আমাদের পেইড কোর্সের ক্লাস এই 1 সপ্তাহ পর শুরু হলেই দেখবা যে প্রেশার কমে যাবে, কারণ তখন আমরা প্রত্যেকটা অধ্যায় পড়াশোনা করব, এইভাবে পুরো সিলেবাসটা শেষ করব। ওকে, চলো তাহলে আমরা নেক্সটে চলে যাই। ঠিক আছে, তাহলে এইটা সবার লাস্টটা প্রশ্নটা কি ছিল যে ভাইয়া ল্যামডার সাথে সম্পর্ক, যার ল্যামডা বেশি তার বিচ্যুতি আমাদের কি হবে, কম হবে বা বিচ্ছুরণ কম হবে। তাহলে কোন আলো দুইটার যাদের পার্থক্য সব থেকে বেশি হবে ল্যামডার, সেই আলো দুইটারই আমাদের বিচ্ছুরণ সর্বাধিক হবে। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। আমরা কি করবো ভাইয়া, নেক্সটে চলে যাবো। দেখো নেক্সট প্রশ্নটা কি বলছে, এই যে আদর্শ গ্যাস থেকে বাবা 100% শিওর থেকে একটা প্রশ্ন তুমি পাবাই। দেখো আদর্শ গ্যাস থেকে কি বলছে, যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গ্যাসকে কত তাপমাত্রায় নেওয়া হলে মূল গড় বর্গবেগ দ্বিগুণ হবে। তাহলে তোমাকে মূল গড় বর্গবেগ কত গুণ বলছে, যে ভাইয়া দ্বিগুণ হবে। তার মানে এটা কার মান, এটা CRMS এর মান। ওকে, তাহলে তোমাকে দেওয়া আছে 27 ডিগ্রি তাপমাত্রা, তার মানে T1 এর মান তোমাকে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে তোমাকে বের করতে বলছে যে কত তাপমাত্রায় নেওয়া হলে, দ্যাট মিনস T2 মান বের করতে বলছে, মূল গর্ভবেগ দ্বিগুণ হবে। তাহলে
সি আর এম এস, C1 যদি সি হয় তাহলে C2 কত, তোমার প্রশ্নেই বলা আছে 2C, দ্বিগুণ হয়েছে। ওকে, আচ্ছা, তাহলে CRMS এর বেসিক সূত্রটা কি জানি ভাইয়া আমরা? যেহেতু তাপমাত্রার সাথে সম্পর্ক, তাহলে তাপমাত্রার সম্পর্কটা নিতে হবে √3RT ডিভাইডেড বাই আমাদের M, ঠিক আছে? যদি ঘনত্বের সাথে সম্পর্ক চাইতে তখন কি করতে বলো দেখি? ঘনত্বের সাথে সম্পর্কটা মনে আছে? দেখো, এটা চাই নাই, আমি তোমাকে শিখাই রাখতেছি যে ভাইয়া CRMS ইকুয়াল টু আরেকটা সূত্র কি আছে যে ভাইয়া 3P ডিভাইডেড বাই রো। সো এই সূত্রটা এখানে লাগতেছে না, বাট প্রশ্ন আসতে পারে, এটা থেকে অলরেডি বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রশ্ন আসছে। সো তাপমাত্রার সাথে সম্পর্ক বললে তখন এই যে তাপমাত্রা তো এইখানে টি আছে, দ্যাটস ওয়াই তোমাকে এই সূত্রটা নিতে হবে। আবার যদি চাপের বা ঘনত্বের সাথে বলে তখন তোমাকে চাপ এবং ঘনত্বের বেলায় এই সূত্র নিতে হবে, চাপ অ্যান্ড ঘনত্ব, ঠিক আছে? তার মানে প্রশ্ন তোমাকে বলে দিবে যে ভাই কখন কোন সূত্র ইউজ করতে হবে, প্রশ্ন তোমাকে বলে দিবে কখন কোন সূত্র ইউজ করতে হবে, বুঝতে পারছেন? প্রশ্ন তোমাকে বলে দিবে কখন কোন কোন সূত্র ইউজ করতে হবে। তাহলে এই সূত্র কি এখানে চাপ বা আমাদের চাপ বা ঘনত্বের কথা বলা আছে? হবে না, তাহলে এই সূত্র আপাতত লাগবে না আমাদের এই সূত্র। তাহলে দেখো, এই সূত্রে পুরোটাই লাগবে। দেখো আমাদের কি কি বলছে ভাই, আমাদের পুরোটা লাগতেছে না, তাপমাত্রা দেওয়া আছে, তাপমাত্রার সাথে সম্পর্ক বের করতে বলছে কার? CRMS এর। তাহলে আমরা এখান থেকে দেখো ছোট করে নেই, তাহলে CRMS সমানুপাতিক আমরা √T বলতে পারবো। তাহলে কার মান বের করতে বলছে? T2 মান। দেখো এইখান থেকে আমরা এই যে ক্যালকুলেশন, হাতে ক্যালকুলেশন শর্ট করতেছি, লাইন জাম্প করতেছি, সবাই খেয়াল রাখো। তাহলে আমরা কার মান এই তাপমাত্রার মান লাগবে। তাহলে আমরা যাকে বের করতে হয় তাকে সিঙ্গেল রাখতে হয়, রুট স্কোয়ার কিছু রাখা যাবে না। তাহলে টি সমানুপাতিক এই রুটটাই বেশি বার করলে স্কোয়ার হয়ে যাবে, তাহলে CRMS তার উপরে হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে আমাদের T2 মান লাগবে। তাহলে T2 ইকুয়াল টু আমরা কি করতে পারবো যে ভাই C2 ডিভাইডেড বাই C1 তার উপরে হোল স্কোয়ার ইন্টু T1। এই যে নিচের T1টা এই পাশে একবারে পার করে দিলাম। তাহলে আসো এখন আমরা T2 ইকুয়াল টু কি করবো ভাই? C2 মান কত? 2C, C1 এর মান কত? C তার উপরে হোল স্কোয়ার ইন্টু T1 এর মান কত ভাইয়া? T1 27 ডিগ্রি এখানে বসাইবা, তাহলে মাইর হবে মাইর। অনেকে এই কাহিনীটা করবা যে ভাই এখানে তো 6 ডিগ্রি সেলসিয়াসে আছে, তাহলে সেলসিয়াসটা আমার এখানে কেলভিনে কনভার্ট করার দরকার নাই, ঠিক আছে? এই কাজ ভুলেও করা যাবে না। তুমি যখনই ম্যাথমেটিক্স সমাধান করবা তোমার বাধ্যতামূলকভাবে তোমাকে কি কেলভিনে নিয়ে আসতে হবে তাপমাত্রা, বাধ্যতামূলক। তুমি যখন ম্যাথ করবা তোমার এইখানে সেলসিয়াস এইখানে সেলসিয়াস যাই থাকুক না কেন, তোমাকে ম্যাথে অবশ্যই সেলসিয়াসে আনতে হবে, অবশ্যই কেলভিনে নিয়ে যেতে হবে। তারপরে তোমার যদি কেলভিনে উত্তর না থাকে তুমি আবার 273 বা বিয়োগ দিয়ে আবার সেলসিয়াসে আনবা, ঠিক আছে? তাহলে এটাকে তুমি কেলভিনে আনলে কি হবে? 273 যোগ করতে হবে, তাহলে 273 আর 27 003 300 আসতেছে, তাই না? তাহলে এখানে কত ভাইয়া? 300। তাহলে এই যে সিসি কাটা 2 2 4, তাহলে এখানে 4 দ্বারা গুণ করে দাও, তাহলে আমাদের কত আসতেছে ভাইয়া? 0 0 3 4 12, 1200 কেলভিন। দেখো দুঃখের বিষয় আমাদের কোনো কেলভিন এককে মান নাই, তাহলে কি করব? ওই 1200 থেকে আবার 273 বাদ দিয়ে দাও, তাহলে বাদ দিলে কত আসবে? 3 7 হাতে 1 8 2 হাতে 1, তাহলে 9 927 আসতেছে। 927 ডিগ্রি কোথায়? এই তো ফ্যান্টাস্টিকভাবে বি নাম্বারটা রাইট অ্যান্সার। বুঝতে পেরেছেন? বলো বুঝতে পেরেছেন ভাইয়া? বলো সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা বলো, সবার ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ অবশ্যই, এই ক্লাস দেখে যাবা না কেন? অবশ্যই ক্লাস দেখে যাবা। তোমার কন্ডিশন কি এমন যে ভাই আমি জীবনের প্রথম এই কথাগুলো দেখতেছি, এর আগে কখনোই দেখি নাই, এরকম কি কন্ডিশন? এরকম তো না বাবা, তুমি ইন্টারমিডিয়েটে পড়ছো, তুমি এডমিশন টাইমে মোটামুটি এখনও আলটিমেটলি হিসাব করলে 4-5 মাস 6 মাসের মতো কাটায় ফেলছো, সকল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শেষ, এগুলো তো তোমার কাছে একদম নতুন না। সো তুমি ক্লাসটা কন্টিনিউ করবা, ক্লাসটা কন্টিনিউ করবা, একটু বোঝার ট্রাই করো, ঠিক আছে? কষ্ট না করলে কেষ্ট মেলে না। তোমারে কেউ খাওয়াই দিতে পারে কিন্তু ওই মুখের খাবারটা চাবাই চাবাই তোমারে গিলতে হবে, তোমাকে কেউ চাবাই দিবে না। তার মানে তোমাকে যতই কষ্ট হোক, একটু মাথার মধ্যে পেইন হইলেও তোমাকে, আমি তো ভাই কি একটা লাইনের পরে 4-5টা লাইন জাম করে উত্তর লিখে দিচ্ছি না, একটা লাইনের পর কত ভেঙে 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 তোমাদেরকে বোঝাচ্ছি। তার মানে ক্লাসটা তোমাকে কন্টিনিউ করতে হবে, পাশ কাটিয়ে চলে যাওয়া যাবে না। ওকে, কষ্ট করতে হবে, কষ্ট করলেই কেষ্ট মেলে, কষ্ট ছাড়া কোনোদিন কেষ্ট মিলবে না। ওকে আচ্ছা, তাহলে চলো তাহলে চলো সবাই বুঝছো? তাহলে এইখানে আমরা একটা নোট পাইলাম, সেই নোটটা কি? ম্যাথমেটিক্স করার সময় কি করবেন? ম্যাথ করার সময় তাপমাত্রা এই টিকে অলওয়েজ কেলভিনে আনবেন, টিকে কেলভিনে আনতেই হবে।
আনতেই হবে। অনেক সময় আমরা পাকনামো করে কি ভাই এখানেও সেলসিয়াস আছে, অপশনেও সেলসিয়াস আছে, তাহলে সেলসিয়াসকে সেলসিয়াসে রাখি। এই কাহিনী করা যাবে না, এই কাহিনী করা যাবে না, বুঝছেন? এই কাহিনী করা যাবে না। ওকে, আচ্ছা ওকে। এই যে অনেকেই আসো, হ্যাঁ আমি জানি 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 এই কাহিনীটাতে অনেকেই আসো যে ভাই অনেকে ইউনিট চেঞ্জের প্রিপারেশন নিয়েছিলে, ইউনিট চেঞ্জের প্রিপারেশন নিয়েছিলে, কিন্তু কি এখন তো গুচ্ছতে ইউনিট চেঞ্জ নাই, ইউনিটে পরীক্ষা দিতে হবে, তারা কি করবা? ভাই হতাশ হওয়া যাবে না। দেখো তোমাদের জন্য আমাদের এই ভার্সিটি অনলি এ ইউনিট কোর্সে তোমাদের জন্য কয়েক লেয়ারের ক্লাস আছে। যাদের একদম বেসিক দুর্বল, আমি তো ক্লাসের শুরুতে দেখাই দিচ্ছি, দেখো আবার দেখাই দিচ্ছি, যাদের একদম বেসিক দুর্বল, তোমরা যখনই ভর্তি হওয়া, ভর্তি হওয়ার সাথে সাথে ভার্সিটি এ ইউনিটের সকল ক্লাস আর্কাইভে তোমরা পিডিএফ আমরা হচ্ছে ওয়েবসাইটে পেয়ে যাবা। সো দেখো যাদের বেসিক দুর্বল তাদের আমাদের অধ্যায় ভিত্তিক লাইভ ক্লাস করার পাশাপাশি তোমাকে এই যে আমাদের ফাউন্ডেশন ক্লাসগুলো করে ফেলতে হবে। দেখো ভেক্টরের একটা অধ্যায়ে ভেক্টর শেষ করছি না, ওই যে বেসিক দুর্বল এইটা মাথায় রেখেই দেখো একটা অধ্যায় ভেঙে ভেঙে তিনটা, দেখো তিনটা ভেক্টরের উপর ক্লাস নিচ্ছি। তুমি ধরো অফলাইনে যে কোনো কোচিং সেন্টারে ক্লাস করছো, যে কোনো কোচিং সেন্টার কোনো অধ্যায়ের তিনটা ক্লাস নিচে অফলাইনে বা অন্যান্য অনলাইন প্রতিষ্ঠানে ঘাটাঘাটি করে দেখবা যে ম্যাক্সিমাম জিনিস একটা ক্লাসে একটা অধ্যায় শেষ করে দিচ্ছে, কিন্তু আমরা একটা ক্লাসে একটা না, ওই যে তোমাদের যাদের বেসিক দুর্বল সবার কথা বিবেচনা করে একটা অধ্যায় একদম ভেঙে ভেঙে ইন ডিটেল সব কিছু পড়ানো হয়েছে। তোমার আগের কন্ডিশন যেমনই থাকবে না কেন, তুমি যদি আমার ক্লাস করো একদম তুমি বুঝতে বাধ্য, কারণ আমি তোমাকে সেইভাবে এখানে পড়াইছি। সো যাদের বেসিক কনসেপ্ট ভালো না, ফাউন্ডেশন দুর্বল, তারা একদম আর্কাইভে অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো আগে করে ফেলবা। তারপরে কি, তারপরে আমাদের এই যে আমরা পেইড ব্যাচের যে লাইভ ক্লাসগুলো নিব, আমরা পেইড ব্যাচের যে লাইভ ক্লাসগুলো নিব, দেখো পেইড ব্যাচের যে লাইভ ক্লাসগুলো নিব, তারপরে লাইভ ক্লাসগুলো করবা, তারপরে তোমার প্রস্তুতি 100তে 100 রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে চলো। সো প্যারা খায়ও না ভাইয়া, প্যারা খায়ও না, প্যারা খায়ও না, তোমরা এখনো পর্যাপ্ত সময় পাচ্ছ। যেভাবে পড়লে তোমার গুচ্ছতে একটা সিট নিশ্চিত করতে পারবা, সেভাবেই আমরা সকল প্ল্যানিং সুন্দর মতো ভার্সিটি অনলি জিএসটি এ ইউনিট কোর্সে তোমাদেরকে খুব সুন্দরভাবে সেটা অ্যাপ্লাই করে দিব। ওকে, আচ্ছা চলো নেক্সটে চলে যাই। তাহলে আমরা কি ভাইয়া নেক্সটে চলে যাই, দেখো আমরা কি ভাইয়া নেক্সট এ চলে যাই। দেখো নেক্সটে কি বলছে, নেক্সটে কি বলছে দেখো যে ভাইয়া বায়ু সাপেক্ষে পানি ও কাচের প্রতিসরাঙ্ক যথাক্রমে। তাহলে বায়ু সাপেক্ষে পানি ও কাচ, দ্যাট মিনস এই যে 4/3 এটা হচ্ছে পানি আর একটা হচ্ছে কাচ, কি কাচেরটা হচ্ছে 3/2 হলে কাচ সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক কত। তাহলে তোমার বের করতে বলছে কি ভাই কাচ, দ্যাট মিনস গ্লাস, কাচ সাপেক্ষে পানি দ্যাট মিনস ওয়াটার, এটার মান তোমাকে বের করতে বলছে। জি নিউ ডাব্লু এর মান বের করতে বলছে। কি বের করতে বলছে ভাইয়া, যে জি নিউ ডাব্লু এর মান তোমাকে বের করতে বলছে। তাহলে প্রতিসরাঙ্ক সূত্র কি বলতো, দেখো প্রতিসরাঙ্ক সূত্র মনে আছে তোমাদের যে ভাইয়া জি নিউ ডাব্লু, এটা হইলে কি হয় যে এই পরেরটা উপরে চলে আসে, তাহলে নিউ ডাব্লু উপরে হবে আর হচ্ছে এই যেটা আগে ছিল সেটা নিচে হবে, তাহলে নিউ জি নিচে হবে। আর এখানে কি সবগুলোই বায়ুর মাধ্যমের সাপেক্ষে, দ্যাট মিনস এয়ার এয়ার। বুঝছো, বুঝছো? দেখো প্রতিসরাঙ্ক সূত্র মনে পড়ে, মনে পড়ে? এইটা কিন্তু আউট সিলেবাসের কোশ্চেন, জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে চলে আসছে। ভৌত আলোক বিজ্ঞানেও এটা রাখা যায়, ভৌত আলোক বিজ্ঞানেও এই কনসেপ্ট আছে। সো এটা একদম বেসিক জিনিস, ভৌত আলোক বিজ্ঞানেও আছে, জ্যামিতিক আলোক বিজ্ঞানেও আছে, প্যারা নেই। ওকে, তাহলে তোমরা কিভাবে মনে রাখবা যে ভাইয়া জি নিউ ডাব্লু মানে আমাদের এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক বের করতে বললে তুমি সবসময় মনে রাখবা যে এই পরেরটা উপরে হয়, দেখো এই যে পরেরটা উপরে চলে গেছে আর সামনেরটা নিচে হয়, সামনেরটা দেখো নিচে চলে গেছে, আর দুইটার দেখো আমাদের মাধ্যম সেম থাকবে। তাহলে কার সাপেক্ষে কে, দুইটাই বায়ু সাপেক্ষে পানি ও কাচ দুইটা দেওয়া আছে, তাহলে বায়ু সাপেক্ষে লাগাই দিছি, তাহলে মান বসাই দাও উত্তর হয়ে যাবে। দেখো তাহলে দেখো বায়ু সাপেক্ষে পানি, বায়ু সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক কত, এই যে 4/3, তাহলে উপরে হচ্ছে 4/3, নিচে তাহলে বায়ু সাপেক্ষে কাচ, বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক কত ভাই 3/4, তাহলে 3/2, তাহলে এটাতে ক্যালকুলেশন করো, তাহলে 4/3 গুণন এটা উল্টাই যাবে 2/3, তাহলে কত হবে 8/3, 3 × 9, 8/9 কোথায় আছে, 8/9 এই তো ফ্যান্টাস্টিক ভাবে সি নাম্বারটা রাইট অ্যান্সার, 8/9। এই যে ভুলেও ডি নাম্বার দেখানো যাবে না, 9/9 উল্টা ভার্সন কিন্তু পরীক্ষার অপশনে দেওয়া থাকে, উল্টা ভার্সনগুলো পরীক্ষার অপশনে দেওয়া থাকে, ভুলেও এই কাজ করা যাবে না, উল্টা ভার্সনগুলো দাগায় দেওয়া যাবে না, উল্টা ভার্সনগুলো দাগায় দেওয়া যাবে না। সো তুমি উত্তর আনার পর খুব সুন্দরভাবে অপশনের দিকে তাকাবা যে কোনটা উত্তর, তাড়াহুড়া করা যাবে না। ওকে, তাড়াহুড়া করা যাবে না ভাইয়া, বুঝছো? এই তো এই তো সবাই পারতেছো। এই বি নাম্বার অনেকে উত্তর দিছেন নাকি, বি নাম্বার কারা কারা দিছো, মাইট দেওয়া লাগবে তোমাদের, মাইট দেওয়া লাগবে। বি নাম্বার না, আমাদের সি নাম্বার রাইট অ্যান্সার, বুঝছো? সি নাম্বার রাইট অ্যান্সার, বুঝছো? তাহলে চলো আমরা নেক্সটে চলে যাব।
নেক্সটে দেখি কি বলা আছে, দেখো 2 ঘন্টা পরে কোনো তেজস্ক্রিয় মৌলের 1/16 অংশ অবশিষ্ট থাকে, তাহলে মৌলটির অর্ধজীবন কত? মৌলটির অর্ধজীবন কত? দেখো এইটার একটা স্পেশাল টেকনিক আমরা শিখব অর্ধজীবনের ম্যাথ সমাধান করতে তোমরা লন দেখে অনেকেই মাথায় হাত দাও, আল্লাহ এটা হাতে ক্যালকুলেশন কেমনে করবো। সো লনের কোনো ক্যালকুলেশনই করা লাগবে না আমাদের অর্ধায়ুর ক্ষেত্রে। দেখো মনে রাখবা যে ভাইয়া টি সময় পর কোনো পরমাণু টি সময় পর কোনো পরমাণু 1/2n অংশ অবশিষ্ট থাকলে কি হবে ভাইয়া? অবশিষ্ট থাকলে অর্ধায়ু যদি বের করতে বলে তাহলে T12 = T/n। এটা হচ্ছে স্পেশাল টেকনিক। এটা হচ্ছে কি ভাইয়া? স্পেশাল টেকনিক। তাহলে দেখো এখানে n এর মান কত? এই যে 1/2 এই ফরম্যাটে ভাগ করতে হবে। তাহলে দেখো এত অংশ অবশিষ্ট থাকে, তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি না, 2^4 মানেই 16। তাহলে n এর মান কত ভাই? এখানে n এর মান 4 পাইলাম। তাহলে দেখো এখন তাহলে অর্ধায়ু বের করতে বলছে, মান বসাই দাও। তাহলে টির মান কত? টির মান হচ্ছে 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টা লিখে দিলাম, n এর মান কত? 4। এখন দেখো অপশন মিলবে না। ফিজিক্সে খুব সুন্দর একটা কনসেপ্ট তোমাকে অলওয়েজ মাথায় রাখতে হবে, একক কনভার্সন। দেখো তোমার এখানে ঘন্টা এককে দিছে সময়, বাট অপশনে অর্ধায়ু চাইছে, এখানে আবার মিনিট এককে দেওয়া আছে। এই যে ঘন্টা এককে, দেখো ঘন্টা এককে তো মিলতেছে না, 1 আওয়ার দেওয়া আছে, 0.5 আওয়ার হইলে এটা দাগাই দিতে পারতাম, তাহলে মিলতেছে না। তার মানে বাকি 3টা আছে মিনিট, তার মানে তোমাকে এখন মিনিটে নিয়ে যেতে হবে। তাহলে কি ভাই, ঘন্টাকে মিনিটে আনতে গেলে কি করতে হবে? 60 দ্বারা গুণ করো, তাহলে মিনিটে আসলো। তাহলে 2 × 2 = 4, 30 × 2 = 60, তার মানে 30 মিনিট অ্যান্সার আসতেছে। তাহলে 30 মিনিট কোথায়? ফ্যান্টাস্টিকভাবে এ নাম্বারটা রাইট অ্যান্সার। বুঝছো? তার মানে দেখো এটা নোট করে দেই, ফিজিক্সে মাথা ঠান্ডা, মাথা গরম করলেই অবস্থা খারাপ, পরীক্ষার মধ্যে ঝামেলা পাকায় বসে থাকবা। তাহলে একক কনভার্সন তোমারে খেয়াল রাখিতে হবে, একক কনভার্সন তোমাকে খেয়াল রাখতে হবে। বুঝছো? একক কনভার্সন তোমাকে খেয়াল রাখতে হবে, মাথা গরম করা যাবে না। ওকে, মাথা ঠান্ডা রেখে তোমাকে সমাধান করতে হবে। বুঝছো? নেক্সটে আসো। দেখো নেক্সটে খুব সুন্দর একটা প্রশ্ন, খুব সহজ একটা প্রশ্ন, কিন্তু এক জায়গায় ঝামেলা আছে। কি ভাইয়া? একটা ঝামেলা আছে। দেখো প্রশ্নটা আগে পড়ি। দেখো আমরা এই যে 23-24 সালে ঢুকে গেলাম, আমরা হচ্ছে 24-25-এর ম্যাথগুলো দেখলাম, এখন 23-24-এ আসলাম, মানে রিসেন্ট সালের কোশ্চেনের 1 বছর নিচে চলে আসলাম। দেখো কি বলছে ভাই, ডান পাশের বর্তনীর প্রবাহ কত? তাহলে এই বর্তনীর তুল্য প্রবাহটা তোমাকে বের করতে বলছে। তাহলে আমাদের এখানে যেহেতু আমাদের মিশ্র সার্কিট আছে, শ্রেণী সমান্তরাল দুইটাই আছে, তাহলে এইটাকে আগে তুল্য রোধ বের করতে হবে। তারপরে আমরা কি জানি যে ভাই প্রবাহ I = V/R, এই আরটা কি? তুল্য আর। তাহলে এই পুরো সার্কিটটা সমাধান করতে হবে আগে, তারপরে ভোল্টেজ সাথে আর দ্বারা ভাগ করলেই আমরা তুল্য প্রবাহ পেয়ে যাব। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো এই দুইটা কিসে আছে ভাই? এই দুইটা আছে সমান্তরালে। তাহলে সমান্তরালে থাকলে কি হয়? অনেকভাবে সমাধান করা যায় সমান্তরালে থাকলে। সমান্তরালে বেসিক সূত্রটা কি? যে ভাই 1/RP = 1/R1 + 1/R2, এমনে তুমি করতে পারবা। বাট এমনে করতে গেলে পরীক্ষার হলে জীবনও টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখতে পারবা না। তাহলে শর্টকাট কি? দেখো এটা দুইটা শর্টকাট আছে। সো শর্টকাট যদি আমরা বলি যে সমান্তরালে যুক্ত থাকলে, যদি দুইটা রোধ সমান্তরালে যুক্ত থাকে, তাহলে তুল্য রোধ কেমনে বের করতে হয়? RP = হয় গুণফল ডিভাইডেড বাই যোগফল। গুণফল ডিভাইডেড বাই কি ভাইয়া? যোগফল। দুইটা যদি থাকে, মাথায় রাখবা এটা কিন্তু শুধু দুইটার জন্য, দুইটা, 3টা রোধ থাকলে হবে না, দুইটা থাকলে। আর ম্যাক্সিমাম তোমরা এডমিশন টেস্টে 2টা রোধই পাবা সার্কিটের মধ্যে, সমান্তরালে আছে। ওকে, আর একটা ভালো জিনিস হচ্ছে দেখো এটা সমমান না, এটাও 2 এটাও 2। যদি সমমানের রোধ সমান্তরালে থাকে, দেখো সমমানের রোধ সমান্তরালে থাকলে সমমানের রোধ সমান্তরালে থাকলে দ্যাট মিনস আমাদের আরপি তখন কি হবে? আরও একটা স্পেশাল টেকনিক, R/N হবে। ঠিক আছে, R/N হবে সমমানের। দেখো তাহলে আমাদের তুমি চাইলে গুণফল ডিভাইড বাই যোগফল এটা দিয়েও করতে পারবে, আর যেহেতু সমমানের রোধ তাহলে আরও ফাস্ট করার জন্য R/N দ্বারা করলেই হবে। দুইটার ক্ষেত্রে একই অ্যান্সার। দেখো যদি R/N দ্বারা করি তাহলে দেখো R এর মান কত? 2 ওহম, তাহলে 2। N এর মান কয়টা রোধ আছে? 2টা, একটা 2টা, তাহলে 2/2 কাটাকাটি করলে 1 আসতেছে। এখন যদি গুণফল ডিভাইড বাই যোগফল করি তাহলে দেখো গুণফল কত? 2 × 2 = 4, আর যোগফল করলে 4, এই যে 4 4 কাটা, অ্যান্সার 1। যেভাবেই করো অ্যান্সার সেমই আসবে।
সো সমমানের রোধ যখনই তুমি দেখবা সমমানের কনসেপ্টে ফেলাই দিবা, তাহলে তাড়াতাড়ি হবে, গুণফল ডিভাইড বাই যোগফলের থেকে তাড়াতাড়ি হবে। ওকে আচ্ছা, তাহলে এখানে কত আসলো 1, এখানে তুল্য রোধ কত 1, তাহলে এই 1 এর সাথে এই 4 কিসে আছে শ্রেণীতে, তাহলে যোগ করে দাও। তাহলে আমাদের আরএসটা কি হবে যে ভাই 4 + 1 তার মানে 5 ওহম। ওকে, তাহলে এই আর এর মান কিন্তু আমরা পাইয়া গেছি কত, তুল্য রোধ আমরা পাইছি 5। এখন এই ভি এর মান নিয়ে ঝামেলা লাগছে, দেখো ভি এর মান নিয়ে একটা ঝামেলা আছে। ভি এর মান নিয়ে কি ঝামেলা বাবা বলো তো দেখি? ভি এর মান নিয়ে একটা মারাত্মক লেভেলের ঝামেলা আছে। ভি এর মান নিয়ে মারাত্মক একটা লেভেলের ঝামেলা আছে। দেখো 2টা ভোল্টেজের মান দেওয়া আছে, দ্যাট মিনস এখানে কিন্তু 2টা ব্যাটারি দেওয়া আছে। সো ব্যাটারির সংযোগটা একটু দেখো, তাহলেই তুমি দেখবা যে কি দেওয়া আছে। দেখো এইটা হচ্ছে আমাদের কি প্লাস মাইনাস, মাইনাস প্লাস, তাহলে দেখো বিপরীতভাবে আছে, বিপরীতভাবে আছে। দেখো সংযোগটা কি আছে, বিপরীত, তার মানে এটা কোথায় কাজ করবে, তাহলে আমাদের কি করতে, বিপরীতভাবে, যেহেতু সংযোগ বিপরীত আছে তাহলে আমাদের বিয়োগ করে দিতে হবে। তাহলে 12 - 2, তাহলে ইন টোটাল এখানে একটা 10 ভোল্টের ব্যাটারি কাজ করতেছে। ঠিক আছে, তাহলে আমাদের ভির মান কত পাইলাম 10। যদি বিপরীতভাবে যুক্ত থাকে তাহলে বিয়োগ করবা, সেমভাবে যুক্ত থাকলে আমাদের যোগ করবা। এটা হচ্ছে নিয়ম। দেখো বিপরীত, এই যে মাইনাস মাইনাস প্লাস মাইনাসে প্লাস মাইনাস দ্বারা শুরু হয় নাই, প্লাস মাইনাস কিন্তু পরেরটা মাইনাস প্লাস দিয়ে শুরু হয়েছে, তাহলে বিপরীত বিপরীত থাকলে বিয়োগ করে দিবা। ওকে আচ্ছা, তাহলে ডিভাইডেড বাই, তাহলে দেখো এখানে কি ভাইয়া আর এর মান কত 5, তাহলে 5 × 2 = 10, তার মানে 2 এম্পিয়ার। তাহলে 2 এম্পিয়ার কোথায় আছে ভাইয়া, -2 দেখানো যাবে না, দেখো +2, বি নাম্বারটা রাইট আনসার। কি ভাইয়া +2 রাইট আনসার। সবাই বুঝছো বলো, সবাই বুঝছো, সবাই বুঝছো বলো দেখি। দেখো এইটা কিন্তু বাবা এই যে এইখানে দেখো এটা কি বিপরীতভাবে, এইটা মাথায় রাখবা, এটা কি আছে বিপরীতভাবে সংযোগ, বিপরীত সংযোগ। ব্যাটারি যদি বিপরীত সংযোগে থাকে তাহলে বিয়োগ করবা, সেম সংযোগে থাকলে যোগ করে দিবা। ওকে বুঝছো সবাই বলো, বুঝছো? এই যে মৌ অলরেডি অ্যান্সার করছো 2 এম্পিয়ার, সাবাস, ধন্যবাদ। সো প্রশ্নটা কিন্তু সহজ, কিন্তু এইখানে আইসা তোমরা ঝামেলায় পড়তে পারো। প্রশ্নটা সহজ, কিন্তু এইখানে আইসা তোমরা কি করতে পারো ভাইয়া, ঝামেলায় পড়তে পারো। সো ঝামেলা 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 এড়াইতে হবে, ঝামেলায় পড়া যাবে না, ঝামেলা এড়াইতে হবে, ঝামেলা পড়া যাবে না। দেখো কোথায় তোমরা গুলাইতে পারো, কোথায় ভুল করতে পারো, সেগুলো কিন্তু আমি সুন্দরভাবে কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিচ্ছি, একটু মাথায় রাখতে হবে। নেক্সটে আসো, দেখো ডান পাশের বর্তনী তুল্য ধারকত্ব কত হবে সেটা বের করতে বলছে। তাহলে তুল্য ধারকত্ব, সো ধারক যখন আসবে তোমাকে মাথায় রাখতে হবে ভাই, ধারকের বেলা কি হয়, সূত্রগুলান রোধের উল্টা হয়। সূত্রগুলান কি হয়, রোধের উল্টা। সূত্রগুলান কি হবে বাবা, রোধের উল্টা হবে, রোধের উল্টা। তাহলে চলো এটারে সমাধান করো। তাহলে দেখো এই দুইটা কিসে আছে, শ্রেণীতে, শ্রেণীতে আছে, কিন্তু শ্রেণীতে কি জানি আমরা, শ্রেণীতে কি জানি, শ্রেণীতে থাকলে কি হবে, উল্টাটা হবে, উল্টাটা। ঠিক আছে, তাহলে দেখো এখানে সমমানের ধারক আছে, তাহলে সমমানের ধারক শ্রেণীতে থাকলে কি হয়, রোধের সমান্তরালের সূত্র হয়। রোধের কি হয়, সমান্তরালের সূত্র, রোধের উল্টা। তাহলে রোধের বেলায় সমান্তরালের আমরা কি শিখলাম, R/N, এটা হচ্ছে সি পির আমাদের হচ্ছে আর পির ক্ষেত্রে, সমান্তরালের ক্ষেত্রে RP, তাই না? তাহলে এখন এই যে শ্রেণীতে আছে কিন্তু ওই যে বিপরীত সূত্র, তাহলে শ্রেণীর বেলায় সমান্তরালে আমাদের হচ্ছে রোধের সমান্তরালের সূত্র, দ্যাট মিনস এখানে সিপি কি হবে, C/N। তাহলে সির মান কত 4, এন এর মান কত, 2টা ধারক, তার মানে 2, তাহলে 2 × 2 = 4, তাহলে 2 মাইক্রোফ্যারাড। ওকে আচ্ছা, তাহলে এইটাকে সমাধান করলে পাইলাম কত, 2 মাইক্রোফ্যারাড। ওকে তুল্য এটার পাইলাম। তাহলে এই 2 আবার এই 2, দেখো তিনটারই, দেখো শ্রেণী আর সমান্তরাল কিভাবে বুঝবা একটু ভালোভাবে দেখো, শ্রেণী আর সমান্তরাল কিভাবে বুঝবা। দেখো শ্রেণীর বেলায় 2 প্রান্তবিন্দু আলাদা আলাদা থাকবে, দেখো আমার হাত দিকে খেয়াল করো, শ্রেণীর বেলায় এই যে 2 প্রান্ত, এই ফিঙ্গারটা এবং এই ফিঙ্গারটা, দেখো প্রান্তবিন্দু আলাদা। তার মানে আমি যদি তোমাকে বুঝাই, দেখো শ্রেণীর বেলায় 2 প্রান্তবিন্দু আলাদা থাকবে, এই যে এইটা একটা প্রান্ত, এইটা একটা প্রান্ত, A আর B, 2 প্রান্ত আলাদা আলাদা আছে। আর সমান্তরালের বেলায় প্রান্তগুলান সেম থাকবে, দেখো দেখো সবগুলান প্রান্ত এই যে যুক্ত হয়েছে এইখানে, তিনটারই প্রান্ত যুক্ত হয়েছে এইখানে। দেখো এইটা হচ্ছে শ্রেণী আর সমান্তরাল বুঝার একদম শর্টকাট এবং স্মার্ট পদ্ধতি। শ্রেণীর বেলায় আমাদের প্রান্তবিন্দু আলাদা, সমান্তরাল বেলায় প্রান্তবিন্দু সেম। দেখো এই যে এই তিনটার ক্ষেত্রে দেখো এই যে সবগুলার প্রান্তবিন্দু এই যে এটা এটা চলে আসছে, দেখছো? তাহলে এই তিনটা কিসে এখন সমান্তরালে আছে। তাহলে সমান্তরালের বেলায় আমরা কি জানি, তাহলে ধারকের উল্টা হবে, তাহলে রোধের শ্রেণীর বেলায় হবে। তাহলে দেখো সবগুলাকে তাহলে যোগ করে দিতে হবে, তাহলে 2 + 2 + 2 হবে। এটা কি পাইলাম আমরা,
আমরা হচ্ছে এটা হচ্ছে সিএস আর এইটা হচ্ছে সিপি হয়ে গেল। তাহলে কত 2 2 4 2 6 6, ওকে 6 পাইলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন এই 6-এর সাথে আবার এইটা কিসে আছে, শ্রেণীতে আছে। তাহলে শ্রেণীতে থাকলে কি করতে হবে ভাই, 6 আর 3, তাহলে রোধের উল্টা সমান্তরালের সূত্র বসাইতে হবে। তাহলে দুইটার বেলায় গুণফল ডিভাইড বাই যোগফল, দ্যাট মিনস সিএস তুল্যটা গুণফল ডিভাইড বাই যোগফল। তাহলে 6 × 3, তাহলে 6 + 3 7 8 9, তাহলে 3 3 9, 3 2 6 2। তাহলে আমাদের অ্যান্সার ইজ ফ্যান্টাস্টিকভাবে বি নাম্বার 2। অ্যান্সার কি ভাইয়া 2, ওকে বুঝছো? বুঝছো ভাইয়া, বুঝছো বলো, বুঝছো বলো। আচ্ছা, একজন বলছে বেসিক ক্লাস নিলে আমি আমি বুঝে বুঝে করতে পারতাম। এই বেটা, তোরে এক কথা কয়বার করে বলবো, বেসিক ক্লাস হবে বাবা, বেসিক ক্লাস হবে। এটা আমরা প্রশ্ন অ্যানালাইসিস ক্লাস করতেছি, তোর জন্য ভরপুর বেসিক ক্লাস আছে। কত বেসিক ক্লাস লাগবে ভাই তোর, দেখ এগুলো কয়বার তোরে দেখাবো। এক কমেন্ট বারবার করতেছস ভাই, কি আমার কথা বুঝতেছস না বলতো? কি আমি কি উর্দু ভাষায় কথা বলতেছি না অন্য কোনো ভাষায় কথা বলতেছি? দেখ বাবা, এই দেখ বেসিক ক্লাস। তুই যদি আমাদের অনলি জিএসটি ইউনিট কোর্সে ভর্তি হোস, তাহলে তোরে আমাদের ভার্সিটি ইউনিটের সকল অধ্যায়ভিত্তিক বেসিক যে ফাউন্ডেশন ক্লাসগুলো আছে ওইটার অ্যাক্সেস দেওয়া হবে। তার পাশাপাশি জিএসটির সকল বিশ্ববিদ্যালয়, জিএসটি তো একটা বিশ্ববিদ্যালয় না বাবা, এখানে 20টা বিশ্ববিদ্যালয় আছে। সো ওই 20টা বিশ্ববিদ্যালয়ের লাইভের কোশ্চেন প্যাটার্ন, কোশ্চেন অ্যানালাইসিস ক্লাসগুলো লাইভে অনুষ্ঠিত হবে। আর ফাউন্ডেশন ক্লাসগুলো আমাদের ওয়েবসাইটে তুই এই দেখ সুন্দরভাবে আর্কাইভে পেয়ে যাবা সাজানোভাবে। এই যে দেখো এখানে ভেক্টরের ক্লাস আছে, পদার্থের গাঠনিক ধর্ম, তাপগতিবিদ্যা, চলতরিৎ, স্থিরতরিৎ যা আছে সবগুলো অধ্যায়ভিত্তিক ক্লাস, বেসিক ক্লাসগুলো আছে বাপ। ঠিক আছে, কথা বুঝ, এক কথা বারবার বলিস না, সব কিছুই আছে। ঠিক আছে, সব কিছু আছে। এই দেখ ওয়েবসাইটে খুব সুন্দর মতো। এটা তো ফিজিক্স গেল, ফিজিক্স, তারপরে এই যে ম্যাথ, কেমিস্ট্রি সব আছে। এই দেখো এগুলো ফাউন্ডেশন ক্লাস তোমাদের জন্য সব রেডি করা আছে বাবা। ঠিক আছে, সো এগুলো কোথায় পাবা? আমাদের অনলি জিএসটি কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথেই তোমাকে ওই অ্যাপে অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে। আর আমাদের এই কোর্সে লাইভ ক্লাস কবে থেকে শুরু হবে? দেখো ফ্রি ক্লাসগুলো কেন হচ্ছে, তোমরা অনেকে আমাদেরকে প্রশ্ন করো যে ভাই আপনারা কেমন পড়ান, কিভাবে পড়ান, আমরা কি বুঝতে পারবো কি না। তো তোমাদের সকল কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য, যে আমরা যে ভালো পড়াই বা আমরা যে আমাদের সর্বোচ্চটা দিয়ে তোমাদের চেষ্টা করি ভালো করার জন্য, যাতে তোমরা বুঝতে পারো যে ভাই আমরা কীরকম ডেডিকেশন দিয়ে তোমাদেরকে পড়াই। ঠিক আছে, এই জন্য কিছু ক্লাস ফ্রি রাখা হয়, যে প্রশ্ন বিশ্লেষণ ক্লাসগুলো প্রথম এক সপ্তাহ আমরা ফ্রি দিয়ে রাখি। ওকে, আচ্ছা, যাতে তোমাদের ডিসিশন নিতে সুবিধা হয় যে আমাদের পেইড কোর্স কিনে তোমরা আবার প্রতারিত হবা কিনা। ঠিক আছে, এইরকম অনেকেরই ভয় থাকে। সো আমরা আমাদের সার্ভিস থেকে 100% কনফিডেন্স, ইনশাল্লাহ আমরা বেস্ট সার্ভিস দেওয়ার ট্রাই করি। সো এই জন্য কিছু ক্লাস তোমাদেরকে পাবলিকলি ফ্রি করে দেই, যাতে তোমরা বুঝে দেখে শুনে ডিসিশন নিতে পারো। ঠিক আছে, চলো তাহলে আমরা নেক্সটে চলে যাব। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাব ভাইয়া। ওকে, আচ্ছা দেখো নেক্সট, দেখো কি বলছে যে ভাইয়া গাছ থেকে 2 কেজি ভরের একটা নারকেল সোজা নিচের দিকে পড়তেছে, বাতাসের বাধা এত হইলে নারকেলের ত্বরণ কত হবে? দেখো এটা খুব সুন্দর একটা প্রশ্ন। দেখো নর্মালি বাতাসের বাধাটা যদি না থাকে, বল নির্ণয় সূত্র কি, দেখো এটা একদম শর্টে কিভাবে করবা, খুব দ্রুত কিভাবে করবা সেটা টেকনিক শিখা দিচ্ছে। তাহলে কি ভাইয়া, F = ma, এখানে কোনো বাতাসের বাধাটা নাই, আমরা খুব সুন্দরভাবে কি করতেছি যে ভাইয়া আমরা F = ma করলাম। বাট যদি বাতাসের বাধা থাকে তাহলে এইখানে F = ma মাইনাস এই যে F', এটা জাস্ট করে দিবা। বাতাসের বাধা থাকলে বাতাসের বাধাটাকে বাদ দিয়ে দিবা, বাতাসের বাধা থাকলে এইটাই জাস্ট সূত্র, এটাই জাস্ট সূত্র। ওকে, বাধা থাকলে, বাতাসের বাধা থাকলে বাধাটারে বাদ দিবা, এতটুকুই। তাহলে কি বলছে যে কত ত্বরণে সে নিচের দিকে পড়তেছে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে চলো বের করে নেই। তাহলে F = আমরা কি জানি ভাই, ma, এটা হচ্ছে mg, যেহেতু নিচের দিকে পড়তেছে ওজন কাজ করবে। তাহলে ma = তাহলে আমরা কি ভাইয়া, mg মাইনাস F'। তাহলে এখানে a মান বের করতে হবে। তাহলে a = এই যে m টাকে ভাগ করে দাও, তাহলে mg ডিভাইডেড বাই মাইনাস F' ডিভাইডেড বাই m, মান বসাই দাও ভাইয়া। m এর মান কত, 2 কেজি ইন্টু 9.8 মাইনাস F' এর মান কত বাবা, এই যে বাতাসের বাধা কত 8.6 ডিভাইডেড বাই মান কত, m এর মান 2, তাহলে এটাতে গুণ করো। তাহলে 19.6 আসবে 2 দ্বারা গুণ করলে। তাহলে 19.6, তাহলে দেখো 19.6 8.6, তাহলে 0 8 9 1 আসতেছে, তাহলে আমাদের কত আসতেছে, এখানে 1 আসতেছে, 11 আসতেছে। তাহলে 11 ডিভাইডেড বাই 2, তাহলে কত আসতেছে, 6 × 12, তাহলে 5.5। তাহলে 5.5 কোথায় আছে বাবা, এই যে এ নাম্বারটা রাইট অ্যান্সার। দেখছো খুবই ইজি। তাহলে বাতাসের বাধা যদি না থাকে তাহলে F = ma, আর বাতাসের বাধা থাকলে
ওই বাধাটা বাদ দিতে হয়, এতটুকুই জাস্ট মাথায় রাখবা, খুব ইজিলি তাড়াতাড়ি সমাধান করতে পারবা। ওকে, বুঝছো? বলো। বাতাসের বাধা থাকলে এই বাধাটারে জাস্ট বাদ দিবে, এতটুকুই, খুব সিম্পল হয় মনে রাখবা, তাহলে পেছানো। এটা যদি আমি নিউটনের সূত্র থেকে উপর নিচ দিয়ে বুঝাই দিই অনেকেরই মাথা ঘুরবে, দরকার নেই। তুমি একটা প্রশ্ন কিভাবে শর্টলি খুব সহজেই মনে রাখতে পারবা সেটা মাথায় রাখতে হবে, বুঝছো? তাহলে বাতাসের বাধা থাকলে কি করবে, ওজন মাইনাস ওই বাধাটা, মানে ওই বাধাটা জাস্ট বাদ দিয়ে দিবা, বুঝছো? বলো, বুঝছো ভাইয়া? এই তো এই নাম্বার, সাবাস। তাহলে চলো নেক্সটে যাই আমরা। দেখো নেক্সটে কি বলছে, যে কত তাপমাত্রায় অক্সিজেনের অণুর মূল গড় বর্গবেগ, দ্যাট মিন্স আমাদের কত তাপমাত্রা টির মান বের করতে বলছে, অক্সিজেনের অণুর মূল গড় বর্গবেগ, দ্যাট মিন্স CRMS, অক্সিজেন অণু দ্যাট মিন্স O2 এত তাপমাত্রায় -100°C তাপমাত্রার হাইড্রোজেন অণু, দ্যাট মিন্স হাইড্রোজেন অণুর মূল গড় বর্গবেগের সমান হবে, দ্যাট মিন্স এটার হচ্ছে CRMS সমান। তাহলে প্রশ্ন মতে দেখো, আমরা প্রশ্ন মতে করে ফেলি। তাহলে প্রশ্ন মতে কি ভাইয়া, যে C(O2) ইকুয়াল টু C অফ হাইড্রোজেন, মানে দুইটারই মূল গড় বর্গবেগ সমান। ওকে, ঠিক আছে। তাহলে CRMS এর সূত্র বসাই দাও। তাহলে 3RT ডিভাইডেড বাই M, এইখানেও সেম জিনিস 3RT ডিভাইডেড বাই M। তাহলে এখানে T অফ কি, হাইড্রোজেন এর তাপমাত্রা, আর এখানে M এর মান হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে হাইড্রোজেন। ওকে, তাহলে তোমারে বের করতে বলছে যে ভাই কত তাপমাত্রায় আমাদের বের করতে হবে। তাহলে দেখো দুইটার ক্ষেত্রে এই রুট আছে না, বর্গ করলে রুট কাটা যাবে, তাহলে দুইটার ক্ষেত্রে রুট কাটো। তাহলে দুইটার ক্ষেত্রে এই যে 3R আছে, 3R এখানেও 3R কেটে দাও। তাহলে দেখো শর্ট হয়ে গেছে, তাহলে শর্ট হয়ে গেছে, আমরা একটু ক্যালকুলেশনটা কি করলাম, শর্ট করে নিলাম। তাহলে আমরা কি করলাম ভাইয়া, ক্যালকুলেশনটা একটু শর্ট করে নিলাম। তাহলে শর্ট করি চলো। তাহলে আমরা এখান থেকে কি করতে পারবো, যে ভাইয়া T অফ অক্সিজেন ডিভাইডেড বাই M অফ অক্সিজেন, আবার T অফ হাইড্রোজেন ডিভাইডেড বাই M অফ হাইড্রোজেন। তাহলে তোমার মান বের করতে বলছে কার, দেখো কত তাপমাত্রায় অক্সিজেন অণুর মূল গড় বর্গবেগ, কত তাপমাত্রায় অক্সিজেন অণুর মূল গড় বর্গবেগ, দ্যাট মিন্স T অফ O2 বের করতে চলছে। ওকে, ঠিক আছে। T অফ হাইড্রোজেন, তাহলে এখন আমরা এইখানে দেখো এটাকে আর গুণ করে দিলে এটা উপরে চলে যাবে, যেহেতু ভাগ আছে গুণ হয়ে উপরে চলে যাবে। তার মানে M অফ O2 ডিভাইডেড বাই M অফ H2 ইন্টু এইখান থেকে কি হবে ভাইয়া, এই যে T অফ H2, তাহলে বসাই দাও। তাহলে M, অক্সিজেনের আণবিক ভর কত ভাইয়া, অক্সিজেনের আণবিক ভর কত, বলো 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 বলো, 16 দুগুণ 32, দ্যাট মিন্স 32। হাইড্রোজেনের 2 দুগুণ 2 অক্ষে 2, তাহলে 2। ওকে, আর এইখানে কত ভাইয়া, ওই যে এখানে -100°C, দ্যাট মিন্স এখানে কেলভিনে আনো, তাহলে 273 থেকে -100 বাদ দিয়ে দাও, তাহলে কত আসতেছে ভাই, তাহলে আমাদের হচ্ছে 371, 173। তাহলে এখানে 173, তাহলে 16 দুগুণ 32, তাহলে 173-এর সাথে তুমি 16 গুণ করে দাও, 173-এর সাথে 16 গুণ করে দাও, তাহলে 3 6 18, 8 হাতে 1, 3 6 18, তাহলে 6 7 42, আর একে 43, 3 হাতে 4, 6 6 আর 4 10, হাতে 1, 3 7 1, তাহলে এটা 8 আসতেছে, 3 3 6 আসতেছে, তারপরে 7 আসতেছে, তারপরে হচ্ছে আমাদের কত রে, এইখানে আমরা কই পাইলাম যে 2, তাহলে আমাদের হচ্ছে 2 চলে আসতেছে। তাহলে আমাদের কত আসতেছে 2768 কোথায়, এই তো 2768, এইটা ঘ নাম্বারটা রাইট অ্যান্সার। বুঝছো, ঘ নাম্বারটা রাইট অ্যান্সার। বুঝছো সবাই ভাইয়া? খুব সিম্পল একটা প্রশ্ন, সিম্পল, বাট প্রশ্ন বুঝতে পারলে একদম সহজ, কিন্তু প্রশ্ন যদি না বুঝতে পারো তাহলে মাথা ঘুরবে, তাহলে কি দেখো বারবার করে বলে দিচ্ছি, আদর্শ গ্যাসে তুমি যেই ম্যাথ সমাধান করো না কেন, তাপমাত্রা অলওয়েজ তোমারে কেলভিনে আনতেই হবে, বাধ্যতামূলক, অলওয়েজ কেলভিনে আনবা, অলওয়েজ কি আনতে হবে বাবা, কেলভিনে আনতে হবে, অলওয়েজ কেলভিনে আনতে হবে। বুঝছো, অলওয়েজ তোমাকে কি আনতে হবে, কেলভিনে আনতে হবে, অলওয়েজ তোমাকে কি আনতে হবে, কেলভিনে আনতে হবে। নেক্সটে আসো, দেখো কি বলছে, দেখো এই প্রশ্নটা অনেক সুন্দর একটা প্রশ্ন, যে ভাইয়া কোন চিরের প্রস্থ দেওয়া আছে কত, যে ভাইয়া 3 × 10⁻⁴ সেন্টিমিটার, যদি আলো দিয়ে তাকে আলোকিত করা হচ্ছে, তার তরঙ্গ দৈর্ঘ্য, যে আলো দিয়ে তাকে তার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মান দেওয়া আছে 6000 অ্যাংস্ট্রম, কেন্দ্রীয় চরম থেকে উভয় পাশে প্রথম ক্রমের অবমগুলো কৌণিক দূরত্ব কত হবে। তাহলে দেখো চরম আর প্রথম ক্রম, তাহলে দেখো এইটা হচ্ছে কেন্দ্রীয় চরম ধরে নিলাম,
কেন্দ্রীয় কেন্দ্রীয় তাহলে বাবা এইখান থেকে আমরা কি জানি যে ভাই চির থেকে পর্দার দূরত্ব এইখান থেকে ধরো আলো আসতেছে, তাহলে প্রথম প্রথম কে বলছে কেন্দ্রীয় চরমতে প্রথম ক্রমের অবমগুলো, তাহলে প্রথম ক্রমের অবম, তাহলে প্রথম ক্রম হইলে অবম, তাহলে দেখো এইটা একটা অবম আছে, এইখানে নিচেও একটা অবম আসবে, তাহলে এইখান থেকে তাহলে আমাদের এই যে এইখানেও একটা কোণ উৎপন্ন করতেছে, নিচেও কিন্তু কোণ উৎপন্ন করতেছে, তার মানে এটা থিটা এটাও থিটা, তাহলে অ্যান্সার হবে 2 থিটা। মানে কতটুকু থেকে কতটুকু বিস্তৃত আছে, উপরেও বিস্তৃত থাকবে নিচেও বিস্তৃত থাকবে, বুঝছো? আচ্ছা তাহলে দেখো আমরা থিটা বের করবো, তারপরে আমরা অবমের বেলায় থিটা নির্ণয় সূত্র কি যে ভাই এ সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা, তাহলে এখানে আমাদের থিটার মান বের করতে হবে, তাহলে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এন ল্যামডা ডিভাইডেড বাই এ। ওকে, এন ল্যামডা ডিভাইডেড বাই এ, এন ল্যামডা ডিভাইডেড বাই আমরা এ করব, ঠিক আছে? তাহলে এন এর মান কত? প্রথম ক্রমের অবম, দ্যাট মিনস সাইন ইনভার্স প্রথম এন এর মান 1, ল্যামডার মান কত ভাইয়া? 6000 অ্যাঙ্গস্ট্রম, তাহলে 6000 ইন্টু 10⁻⁻10 অ্যাঙ্গস্ট্রমকে মিটারে আনলাম, তাহলে এর মান কত? যে প্রস্থ দেখো সেন্টিমিটারকে সেন্টিমিটারে মিটারে আনতে হবে, তাহলে এটাকে আরও কি করতে হবে? 10 ইনভার্স 2 দ্বারা, তাহলে ইন টোটালে 10 ইনভার্স 2 10 ইনভার্স 4, তাহলে 10 ইনভার্স 6 হচ্ছে, তাহলে 3 ইন্টু 10 ইনভার্স 6। তাহলে দেখো এইখানে 3টা শূন্য আছে, তাহলে 3টা শূন্য কাটা দাও, তাহলে এখান থেকে আর 3 ঘর কমাই দিই, তাহলে কত? বাড়াই দিতে হবে, তাহলে আমাদের 7 চলে আসতেছে। ওকে, তাহলে এখানে দেখো 3 দুগুণ 6, 2 আসতেছে, আর এখানে কত? 6 উপরে গেলে প্লাস হবে সেই 6টা, ঠিক আছে? তাহলে এখানে কত আসতেছে? ইনভার্স 1, তার মানে 2 ইন্টু 10 ইনভার্স 1, দ্যাট মিনস আমাদের এটাকে আমরা এভাবে লিখতে পারবো যে 2 ডিভাইডেড বাই 10, তাহলে আমাদের 0.2 চলে আসতেছে। ওকে, তাহলে আমরা কি জানি যে ভাই সাইন ইনভার্স আসলো 0.2 থিটার মান, তাহলে এটা কি অ্যান্সার? তোমরা অনেকেই তাড়াহুড়া করে এ নাম্বার দাগাই দিবে, দেখো সাইন ইনভার্স 0.2 কিন্তু আছে অপশনে, কিন্তু এইটা না, এটা না, এটা না, তাহলে আমাদের প্রশ্ন কি বলছে দেখো, প্রশ্ন বলছে উভয় পাশে, এক পাশে না উভয় পাশে, তাহলে উভয় পাশে একটা থিটা বের করছি, তাহলে উপরেরটাও থিটা নিচেরটাও থিটা, তাহলে এখন 2 থিটা, আমাদের 2 থিটা, তাহলে এটার সাথে 2 আমাদের গুণ করে দিতে হবে, তাহলে সাইন ইনভার্স 0.2, তাহলে 2 সাইন ইনভার্স 0.2 কোথায় আছে? 2 সাইন ইনভার্স 0.2, দ্যাট মিনস বি নাম্বারটা, বুঝছেন? সো প্রশ্ন বুঝতে হবে, প্রশ্ন তাড়াহুড়া করে পড়া যাবে না, প্রশ্ন মাথা ঠান্ডা রেখে পড়তে হবে, কি চাইছে সেটা ধরতে হবে, কি চাইছে সেটা দেখতে হবে, ধরতে হবে, বুঝতে হবে, বুঝছো? নেক্সটে আসো, দেখো নেক্সট প্রশ্নটা কি বলছে। এইটা মোটামুটি খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন, এই টাইপের প্রশ্ন খুব কম আসে, ভোল্টেজ বের করার খুব কম আসে, তোমরা নর্মালি সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স থেকে বেস কারেন্ট, ইমিটার কারেন্ট এগুলো দেওয়া থাকে, প্রবাহ বিবর্ধন গুণক, প্রবাহ লাভ এগুলো নর্মালি বের করতে বলে, অথবা রোধ বের করতে বলে, বাট এই প্রশ্নটা খুব স্ট্যান্ডার্ড, এই সূত্র থেকে রিসেন্টে এই জিএসটিতেই সর্বপ্রথম প্রশ্ন আসছে। সো আমরা প্রশ্নটা পড়ি, দেখো কি বলছে যে ভাইয়া একটা সিলিকন ট্রানজিস্টরের ইনপুট রোধ দেওয়া আছে, দ্যাট মিনস কি দেওয়া আছে এখানে? ইনপুট রোধ। কি দেওয়া আছে ভাইয়া? ইনপুট রোধ, ভালো মতো খেয়াল করো, ইনপুট রোধ দেওয়া আছে কত? 150 ওহম। পিট প্রবাহ দ্যাট মিনস বেস প্রবাহ দেওয়া আছে কত ভাইয়া? 50 মাইক্রো এম্পিয়ার। পরিবর্তনের জন্য কালেক্টর প্রবাহ, এখানে কি কালেক্টর প্রবাহ, কালেক্টর প্রবাহ দেওয়া আছে কত? 2.5 মিলি এম্পিয়ার। দেখো এককগুলান কিন্তু ঝামেলা দিয়ে রাখছে, এইখানে মাইক্রো এম্পিয়ার আবার এখানে মিলি এম্পিয়ার, তাহলে সবগুলাই তোমাকে এসআই ফরম্যাটে কনভার্ট করে ফেলতে হবে। ট্রানজিস্টরের সাধারণ ইমিটর অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে, যার রোধ দেওয়া আছে, দেখছো যার ভার রোধ দেওয়া আছে আবার 5 কিলো ওহম, এখানে ওহম নাই, এখানে ওহম এখানে কিলো ওহম, তাহলে তোমাকে এসআই ফরম্যাটে ওহমে আনতে হবে। তাহলে অ্যাম্প্লিফায়ারের ভোল্টেজ লাভ কত? অ্যাম্প্লিফায়ারের ভোল্টেজ লাভ, দেখো ভোল্টেজ লাভের সূত্রটা দেখো, ভোল্টেজ লাভের সূত্র তোমাকে মাথায় রাখতে হবে। ভোল্টেজ লাভ, ভোল্টেজ লাভ তার মানে ভি অফ এ যদি আমরা বের করতে চাই, ভোল্টেজ লাভের সূত্র কি হবে? যে বিটা বিটা ইন্টু আর এল ডিভাইডেড বাই আর ইনপুট। ওকে, তাহলে প্রবাহ বিবর্ধন গুণক কিন্তু এইটা বিটা। তাহলে দেখো আমাদের আলফা প্রবাহ বিবর্ধন গুণক, বিটা প্রবাহ লাভ, তাহলে প্রবাহ লাভ, তাহলে বিটার সূত্র আবার কি জানি আমরা? লেখা যায় যে ভাই আইসি ডিভাইডেড বাই আইবি, তাহলে এখানে বিটার সূত্র বসাই দাও, আইসি ডিভাইডেড বাই আইবি ইন্টু আর এল ডিভাইডেড বাই আর আই। ওকে, তাহলে মান বসাই দাও। কালেক্টরের মান কত দেওয়া আছে দেখো, ওই যে কালেক্টর প্রবাহ আমাদের 2.5 মিলি এম্পিয়ার,
তাহলে 2.5 মিলি থেকে তোমাকে এম্পিয়ারে আনতে হবে, তাহলে 2.5 মিলি থেকে এম্পিয়ারে আনো, তাহলে 10 ইনভার্স কত ভাইয়া 3 ডিভাইডেড বাই আইবির মান বেস প্রবাহ দেওয়া আছে, পিট প্রবাহ দেওয়া আছে, ওই যে দেখো 50 মাইক্রো এম্পিয়ার, তাহলে 50 ইন্টু 10 ইনভার্স 6 মাইক্রো, তাহলে আর এল ইনপুট কত দেখো, ইনপুট হলো 150, তাহলে 150 বসাই দাও নিচে, কারণ আর আই নিচে আছে, আর তারপরে আর এল এর মান কত, এই যে 5 কিলো ওহম, দ্যাট মিনস 5 ইন্টু 10⁻³ এটারে হাতে ক্যালকুলেশন করতে হবে। দেখো এটাকে হাতে ক্যালকুলেশন করে ফেলি আমরা, এটাকে সিম্পলভাবে দেখো, এই দশমিকটা তুলে দাও, এই দশমিকটা তুললে কি হচ্ছে দেখো তো, এই দশমিকটা তুললে এখানে একটা পাওয়ার কমে যাবে, তাহলে পাওয়ার কমে যাবে, তাহলে আলটিমেটলি দেখো ছোট মান 2.5 বড় করছো, তাহলে ছোট মানকে বড় করছো, পাওয়ার কমবে, তাহলে 10 ইনভার্স 4 হয়ে গেল, 10 ইনভার্স 4 হয়ে গেল। ওকে, আচ্ছা তাহলে দেখো এই যে 25 দুগুণ 50, 2 আছে নিচে। ওকে, তারপরে আসো যে এইখানে একটা শূন্য কেটে দাও, আর এইখানে ওই যে 3-এর জায়গায় 2 বানাই দিলাম, তারপরে দেখো এই যে 3 5 15, 3 আছে নিচে। ওকে, আচ্ছা তাহলে এইখানে 6, এই 10 ইনভার্স 6কে উপরে পাঠাইলে পাওয়ার 6 পজিটিভ হবে, তাহলে এখানে 6 পজিটিভ 2 পজিটিভ, 6 আর 2 7 8, 8 থেকে আমাদের -4 বাদ দিতে হবে, তাহলে 10⁴ এতটুকু অবশিষ্ট থাকলে বাকি সব ভিনিশ, এই 10-এর পাওয়ার সব কেটে দাও, তাহলে এখন নিচে কি আছে 1 ডিভাইডেড বাই, আমাদের এই যে এখানে আছে 3 অবশিষ্ট, এখানে আছে 2 অবশিষ্ট, তার মানে 1 ডিভাইডেড বাই 6, 1 ডিভাইডেড বাই 6 এটাকে ভাগ করো, তাহলে 6 0 1 6 4, তাহলে 0 6 6 36, আবার কত 4, এরকম 6 6 চলতেই থাকবে। ঠিক আছে, তাহলে 0.1666 এরকম চলতে আসে। তাহলে দেখো এখন কি করতে হবে, এই মানটাকে তোমাকে দশমিকে মান আনতে হবে, তাহলে দেখো 1 ঘর পিছাই দাও, 2 ঘর পিছাই দাও, 3 ঘর পিছাই দাও, 4 ঘর পিছাই দাও, তাহলে এইখানে পয়েন্ট আসবে, তাহলে মানে 16 16 1666 পয়েন্ট সামথিং অ্যান্সার হবে। তাহলে 1666 কোথায় আছে দেখো তো, 1666 এই যে সি নাম্বারে, দেখছো? হাতে ক্যালকুলেশন কি খুব কঠিন বলো তো, হাতে ক্যালকুলেশন কি খুব কঠিন বলো, হাতে ক্যালকুলেশন কি খুব কঠিন বলো, হাতে ক্যালকুলেশন কি খুব কঠিন? দেখো একদম সিম্পলভাবে তোমাদেরকে খুব সুন্দরভাবে দেখাই দিলাম। ওকে, সো খুব সুন্দরভাবে আমরা হাতে ক্যালকুলেশন করতে পারবো। ওকে, বুঝছো? সবাই বলো দেখি ক্লিয়ার কিনা ভাইয়া, সবাই বলো দেখি ক্লিয়ার কিনা, সবাই বলো দেখি ক্লিয়ার কিনা, বলো। আচ্ছা, একজন কমেন্ট করছো যে ভাই পেইড ব্যাচে কি শুধু এমসিকিউ সমাধান করাবেন? কেন এমসিকিউ সমাধান করাবো খালি বাবা? তোমাদের এই তোমরা হঠাৎ হঠাৎ ক্লাসে জয়েন করতেছো, বারবার একই জিনিস দেখাতে হচ্ছে। দেখো পেইড ব্যাচে যখনই তুমি ভর্তি হবে না কেন, আমাদের ফাউন্ডেশন ক্লাস, আমাদের ভার্সিটি এ ইউনিট ব্যাচের এইচএসসি 25 ব্যাচ, অর্থাৎ তোমাদের জন্য আমাদের যে কোর্সটা ছিল ফাউন্ডেশন ক্লাসের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ক্লাস তোমরা আর্কাইভে পেয়ে যাবা আমাদের ওয়েবসাইটে। দেখো একটা করে অধ্যায়ের 3টা করে 2টা করে ক্লাস আছে, 4টা ইভেন্ট ক্লাস নিছি আমি। দেখো এই যে ভেক্টরের 3টা ক্লাস, তাপগতিবিদ্যার 3টা ক্লাস, চলতরিতের 3টা ক্লাস, স্থিরতরিতের 3টা ক্লাস। সো এরকম প্রত্যেকটা অধ্যায়ের বেসিক কনসেপ্ট ক্লিয়ারের জন্য অধ্যায় ভিত্তিক ক্লাস তুমি আর্কাইভে পাবা। এইখানে কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া আছে, ওই কনসেপ্টের আলোকে প্রশ্ন সমাধান করে দেওয়া আছে, সেটা আমরা কার কার সমাধান বেশি করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, এগুলা। কারণ তো তোমাদের প্রথমে টার্গেট থাকে কোন ইউনিভার্সিটিগুলো, এই যে প্রথম সারির ইউনিভার্সিটি। ঠিক আছে, সো আমরা এখানে কনসেপ্ট ক্লিয়ার করার পরে ওই ইউনিভার্সিটি কোশ্চেনগুলো দেখাই দিছি। এখন তার ওই ইউনিভার্সিটি কোশ্চেন পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন তো আমার জিএসটি দরকার। তাহলে তুমি কনসেপ্ট ক্লিয়ার করার জন্য যেই অধ্যায়ে তোমার বেশি ঝামেলা, কনসেপ্ট ভাই আমার পড়াশোনা হয় নাই, ওই অধ্যায়ে ঝামেলা আছে, তোমার ধরো ভেক্টর অধ্যায়ের সমস্যা, তুমি এখানে ভেক্টর অধ্যায়ের ক্লাসটা করে ফেলবা। তারপরে জিএসটির জন্য ডেডিকেটেড প্রিপারেশন কি কই থেকে নিবা, তোমাদের জন্য ওই জিএসটির জন্য আমাদের ওই যে প্রশ্ন বিশ্লেষণী ক্লাস, লাইভ ক্লাস, এগুলো হবে আবার লাইভ ক্লাস। ওইটা তোমরা তো রেকর্ডেড আকারে ওয়েবসাইট থেকে করে নিলা, বেসিক ফাউন্ডেশন ক্লাসগুলো, যার যেই অধ্যায় সমস্যা। তারপরে প্রত্যেকটা চ্যাপ্টারের, প্রত্যেকটা বিষয়ের, প্রত্যেকটা চ্যাপ্টারের আমাদের প্রশ্ন বিশ্লেষণী এগুলো লাইভ, জিএসটির কোশ্চেনগুলো নিয়ে আমরা লাইভে তোমাদেরকে ক্লাস নিব। বুঝতে পারছো? তার মানে তোমরা বেসিক কনসেপ্ট ফাউন্ডেশন ক্লাস পেয়ে যাচ্ছ, প্রশ্ন সমাধান লাইভ ক্লাস পেয়ে যাচ্ছ, এ টু জেড যা লাগবে সব। তারপরে প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক পরীক্ষা পাবা, এখানে যা যা লাগবে ভাই সবই পাবা। বুঝছো? চলো নেক্সট নেক্সট নেক্সটে চলে যাব আমরা, একদম ক্লাসের শেষের পর্যায়ে চলে আসছি, বেশি সময় লাগবে না, সবাই একটু মনোযোগ দাও। দেখো লাইভে করবো না এভাবে ভাই, লাইভে করবো না এভাবে। দেখো
প্রত্যেকটা অধ্যায়ে তোমার কি সমস্যা আছে? না, প্রত্যেকটা অধ্যায়ে সমস্যা থাকবে না। ধরো আমি তোমাকে যদি বলি ভেক্টর আমাদের হচ্ছে তোমাদের ফিজিক্সে এরকম থাকতে পারে যে ভাই চলতরিৎ স্থিরতরিৎ কিছু পারি না, তাহলে যেই অধ্যায়ে সমস্যা থাকবে সেই অধ্যায়ের ফাউন্ডেশন ক্লাসগুলো করবা। তোমার যেই অধ্যায়ে সব থেকে বেশি সমস্যা, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম শর্ত যে ভাই তোমার প্রত্যেকটা অধ্যায়ের ফাউন্ডেশন প্রয়োজন হবে। যদি হয় তাহলে প্রত্যেকটা এডি করতে হবে, আর যদি না হয় তাহলে করবা না। যেটা অধ্যায়ের ফাউন্ডেশন দরকার সেই অধ্যায়ের ফাউন্ডেশন করবা। এটা হচ্ছে সোজা কথা। ওকে, এখন যদি বলো যে ভাই আমি তো আগে ওইভাবে প্রিপারেশন নিতে পারি না, আমি চাচ্ছি যে প্রত্যেকটা অধ্যায়ের ফাউন্ডেশন ক্লাসগুলো করবো ভালোভাবে, মোস্ট ওয়েলকাম। এখন অনেক সময় আছে, তুমি ক্লাস করবা, প্লেলিস্ট কনসেপ্ট আমাদের হচ্ছে আর্কাইভে ক্লাস করার পরে ওই অধ্যায়ের পাশাপাশি হচ্ছে তুমি লাইভ ক্লাস করবা, প্রশ্ন বিশ্লেষণ, এনাফ। ওর বাইরে কিচ্ছু আসবে না, বুঝছো? তার মানে হাতে পর্যাপ্ত সময় আছে। তুমি যদি চাও যে ভাই আমি প্রত্যেকটা অধ্যায় আপনার কাছেই কনসেপ্ট ক্লিয়ার করবো, আমি তো আগে অন্যান্য টিচারের কাছে পড়ছি, আপনার এখন ক্লাস ভালো লাগতেছে, বা আমাদের অন্যান্য টিচারের ধরো তোমার আমাদের মিশু ভাইয়ের ক্লাস ভালো লাগে, নাইম ভাইয়ের ক্লাস ভালো লাগে, সোহান ভাইয়ের ক্লাস ভালো লাগে, কেমিস্ট্রি, রসায়ন, এগুলোর উচ্চতর গণিত, এগুলোর কথা বলতেছি, যে আমি আপনার কাছেই আলটিমেটলি ফাউন্ডেশন ক্লাসগুলো করবো। মোস্ট ওয়েলকাম, এখন অনেক সময় আছে, তুমি প্রত্যেকটা আর্কাইভ থেকে ক্লাস করে তারপরে আমাদের লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবা, কোনো প্রবলেম নাই, বুঝছো? ওকে, চলো দেখো কি বলছে যে ভাইয়া 250 মিটার উঁচু একটি ঝর্ণা থেকে পানি মাটিতে পড়ে আনুভূমিকভাবে নির্দিষ্ট গতিবেগে ছড়াই যাচ্ছে। তাহলে দেখো কি হচ্ছে ভাই, এইটা একটা ঝর্ণা, এইখান থেকে পানি পড়তেছে, এখানে পড়ে একটা বেগে পানিগুলান এইভাবে চলে যায়, প্রবাহিত হচ্ছে। তাহলে শক্তির অপচয় অগ্রসর করলে পানির বেগ কত? পানির বেগ কত? ওকে, তোমাকে পানির বেগ বের করতে বলছে। তোমাকে কি করছে ভাইয়া? পানির বেগ বের করতে বলছে। তাহলে চলো করে ফেলি। তাহলে দেখো এত বেগে যাচ্ছে, বেগে যখন যাবে তখন এরকম অবশ্যই গতিশক্তি থাকবে, দ্যাট মিনস এখানে ইকে থাকবে, ইকে উৎপন্ন হবেই হবে, বেগ থাকলে ইকে আসবেই। আবার একটা সার্টেন উচ্চতায় ছিল পানিটা, তাহলে এখানে বিভব শক্তি সঞ্চিত অবস্থায় ছিল, তাহলে mgh এখানে থাকবে। তাহলে শক্তি সংরক্ষণশীলতা অনুযায়ী এই দুইটা শক্তি সমান হবে, তাহলে বিভব শক্তি গতিশক্তি সমান হলে mgh ইকুয়াল টু হাফ mv স্কোয়ার আমরা বলতে পারতেছি। তাহলে এম কেটে দাও, তাহলে ভি এর মান লাগবে, তাহলে ভি ইকুয়াল টু রুট ওভার 2gh হবে আমাদের। তাহলে 2gh, তাহলে 9.8 ইন্টু আমাদের এইচ এর মান কত ভাইয়া? ওই যে 250, ঠিক আছে। এখন এই যে 250, 9.82 এগুলো সবগুলোকে গুণ করে দাও, গুণ করে দেখবা 4900 চলে আসবে। তাহলে 7 7 49 আর 2টা শূন্যকে রুট করলে একটা শূন্য, তাহলে 70 হবে আমাদের অ্যান্সার। এটা একদম সহজ কোশ্চেন। ওকে, এটা একদম সহজ কোশ্চেন, বুঝছো? এটা ভাইয়া একদম মোটামুটি অনেক সহজ একটা প্রশ্ন। এটা ভাইয়া মোটামুটি অনেক সহজ একটা প্রশ্ন, বুঝছো? এটা মোটামুটি অনেক সহজ একটা প্রশ্ন। জাস্ট শক্তির রূপান্তর তোমারে মাথায় রাখতে হবে যে ভাই বেগ থাকলে ওর মধ্যে গতিশক্তি আসবেই, কোন একটা সার্টেন উচ্চতা থাকলে ওর মধ্যে বিভব শক্তি থাকবেই। ওকে, তারপরে আসো নেক্সটে, আজকের ক্লাসে লাস্ট প্রশ্ন এটা। ওকে, একদম থিওরি টাইপ প্রশ্ন, দেখি সবার আগে কে করতে পারো। থিওরি টাইপ কোশ্চেন সবার আগে কে করতে পারো, দেখি সবার আগে কে করতে পারো। থিওরি টাইপ একটা প্রশ্ন। ওকে, আচ্ছা, তাহলে দেখো ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য পথ পার্থক্য কত হবে? ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য পথ পার্থক্য কত হবে? ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য পথ পার্থক্য, এটা একদম মুখস্থ, এটা একদম মুখস্থ। ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য পথ পার্থক্য কত হবে? ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য কি হবে? বিজোড় গুণিতক হয়। তাহলে আমরা কি জানি? বিজোড় গুণিতক, বিজোড় গুণিতক, বিজোড় গুণিতক। তাহলে বিজোড় গুণিতকের বেলায় আমরা কি জানি যে ভাইয়া 2n+1, এই যে λ/2। তাহলে অ্যান্সার কোনটা? এই যে বি নাম্বারটা। দেখো এই ফরম্যাটটা ডিরেক্ট একসাথে লিখে দিয়েছে, 2টা সব বাই ভাগ, তাহলে 2 এইখানে ভাগ থাকা, সবগুলোর নিচে ভাগ থাকা, একই কথা, বুঝছো? তাহলে ধ্বংসাত্মক ব্যতিচারের জায়গায় তোমাদের কি থাকতে পারে? এটা হচ্ছে আমাদের অন্ধকার বিন্দু পাওয়ার শর্ত, অন্ধকার। সব প্রশ্নের ভাষা বুঝতে হবে। আর একটা কি আছে যেটা জোড়গুণিতক, সেটা হচ্ছে উজ্জ্বল বিন্দু গঠন বা আমাদের গঠনমূলক ব্যতিচারের জন্য সেটা জোড়গুণিতক হয়। সেটা কি হয়? a sin θ = n λ, জাস্ট n λ হবে জোড়গুণিতক, বুঝছো? সেটা থিওরি টাইপ প্রশ্ন, একটু মনে রাখতে হবে, মারাত্মক, বারবার প্রশ্ন আসে জিএসটিতে। তুমি 20, 21, 22, 22, 23 এই বিগত 5 বছরে এই প্রশ্নটা 4বার আসছে। এই কনসেপ্টটা একবার ধ্বংসাত্মক আসে, একবার গঠনমূলক আসে, বারবার এই দুইটার মধ্যে গোলা মানে উলট পালট করে করে বারবার আসে। ওকে, তো খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, বুঝছো? এই তো পেরে গেছো, বুঝছো? বুঝছো ভাইয়া, বুঝছো? আচ্ছা, কি বলছো তোমার মন? ভাইয়া চ্যাপ্টার অনুযায়ী এমসিকিউ সমাধান করালে ভালো হইতো। ভাইয়া একটা কথা মাথায় রাখতে হবে, সবার দিক বিবেচনা করতে হবে। এখন সবার তো বেসিক ফাউন্ডেশন প্রত্যেকটা অধ্যায়ের ঝামেলা থাকবে না,
কারণ তোমরা অলরেডি 5 মাস খেয়ে ফেলছো, তাই না? অলরেডি 5 মাস গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের আগে অন্যান্য ইউনিভার্সিটির জন্য তুমি কি বসেছিলা? তুমি তো বসেছিলে না, তুমি তো পড়ালেখা করছো। এখন সবার একই জিনিস বারবার তো আমি পড়াইলে সবার মাথা গরম হয়ে যাবে, এই ভাই একই জিনিস বারবার পড়াচ্ছেন কেন, একই জিনিস বারবার পড়াচ্ছেন কেন। তার মানে সবার এই সংখ্যাটা খুব কম স্টুডেন্টের থাকবে যাদের একদম বেসিক ফাউন্ডেশন ক্লিয়ার নাই, ঠিক আছে? একদম কম স্টুডেন্টের থাকবে যে ভাই একদম আমার আলটিমেটলি কোনো কিছুই ক্লিয়ার নাই, ঠিক আছে? এই সংখ্যাটা খুবই কম। দ্যাটস ওয়াই যাদের যেই অধ্যায়ে বেসিক ফাউন্ডেশন ক্লিয়ার থাকবে না সেই অধ্যায়ের ক্লাস তোমরা ফাউন্ডেশন ক্লাস পেয়ে যাবা। আর সবার উদ্দেশ্যে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকের ক্লাসটা লাইভে অনুষ্ঠিত হবে। তার মানে যার ফাউন্ডেশনের দরকার নাই সে জাস্ট লাইভ ক্লাসগুলো করবা, তার পাশাপাশি ওই ফাউন্ডেশন ক্লাসের পিডিএফটা এক নজর বলে যাবা, এক নজরে রিভিশন দিয়ে ফেলবা যার ক্লিয়ার আছে। আর যার ক্লিয়ার নাই সে ওইখান থেকে ক্লাস করে ফাউন্ডেশন কনসেপ্ট ক্লিয়ার রেখে তুমি লাইভ ক্লাস অ্যাটেন্ড করবা, বুঝছো? এখন তো সবার কন্ডিশন একরকম না যে ভাই সবারই বেসিক কনসেপ্ট কোনো অধ্যায়ের কোনো দিন পড়ি নেই, ঠিক আছে? তোমরা তো গুচ্ছ প্রিপারেশন নিচ্ছ না। আর আমি কিভাবে পড়াবো? এটা আসছে এটা অ্যান্সার হবে এমনি এমনি পড়াবো না। একটা প্রশ্ন ভাই আমার ক্লাস তুমি করলা না, এই রকম এর থেকেও ভেঙে ভেঙে পেইড ব্যাচে পড়াবো, বুঝছো? যে এই একটা কনসেপ্টের প্রশ্ন কিভাবে ঘুরায় পেশায় আসতে পারে একদম চুলছেরা বিশ্লেষণ করে করে পড়াবো। ভয় পাওয়ার কোনো দরকার নেই। তোমার তো প্রত্যেকটা অধ্যায়ের বেসিক ফাউন্ডেশন লাগবে না ভাই, তুমি তো অলরেডি পড়াশোনা করছো। আর যদি লাগে পর্যাপ্ত সময় আছে, তুমি ক্লাস দেওয়া আছে ক্লাস করবা, প্যারা কি? ফাঁকিবাজি করার কোনো অপশন নেই, বুঝছো? প্রত্যেকটা জিনিস যেটা ডিমান্ড, যেটা তোমাদের লাগবে সেটা আমরা দিতে বাধ্য এবং আমরা দিব তোমাদের। কেন দিব না ভাই? আমাদের দরকার রেজাল্ট। তুমি আমাদের এখানে পইরা ভালো একটা রেজাল্ট করতে পারলে আমরা বুক ফোলাই বলতে পারবো যে না অমুক আমাদের স্টুডেন্ট ছিল, আলটিমেটলি এখান থেকে ভালো রেজাল্ট করছে। আমাদের দরকার কি? তোমাদেরকে পড়াবো, তোমাদের এখান থেকে যাতে আমরা বেস্ট আউটপুট, দেশ সেরা রেজাল্টগুলো তোমাদের কাছ থেকে বের করে নিতে পারি। বুঝতে পারছো ভাইয়া? তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। তাহলে তোমাদের জন্য আমরা কিন্তু ফ্রি ক্লাস আয়োজন করেছি, টানা 1 সপ্তাহের মতো ফ্রি ক্লাস থাকবে। প্রত্যেকটাতে আমরা রিসেন্ট বছরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, ওকে? রিসেন্ট বছরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো আমরা। সো এই ফ্রি ক্লাসগুলো করবা প্রতিদিন, এখন ননস্টপভাবে রাত 9টায়। কালকে তোমাদের ক্লাস হবে রাত 9টায় ম্যাথ ক্লাস, ঠিক আছে? প্রত্যেক দিন কয়টায় ক্লাস হবে? রাত 9টা। এই সময়টাতে তোমরা উপস্থিত থাকবা। তোমরা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হইছো তারাও উপস্থিত থাকবা, তোমরা যারা আমাদের পেইড ব্যাচে এখনো ভর্তি হও নাই তারাও উপস্থিত থাকবা। তোমরা আমাদের ক্লাস প্রয়োজনে করে দেখে শুনে বুঝে তারপরে ভর্তি হইতে পারবা, কোনো প্যারা নাই, ওকে? বুঝছো? কারণ আমরা এখানে যারা পেইড ব্যাচে ভর্তি হইছো তারাও ক্লাসে থাকবা, কারণ এগুলো কি করাচ্ছি? গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের রিসেন্ট বছরের কোশ্চেনগুলো করাচ্ছি, ওকে? এই কয়েকটা ক্লাসে আমরা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের রিসেন্ট কোশ্চেনগুলো করাবো। তারপরে পেইড ব্যাচে লাইভ ক্লাসে যখন যাবো তখন অধ্যায় ভিত্তিকভাবে পড়াশোনা শুরু করে ফেলবো, বুঝতে পারছো? এই তোমার মন, এটা তোমার তো আমি অরিজিনাল নাম জানি না ভাই, ঠিক আছে? অধ্যায় ভিত্তিকভাবেই প্রশ্ন সমাধান করা হবে পেইড ব্যাচে। সো প্যারা খায়ও না ভাই, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক। ফিজিক্সের অধ্যায় ভিত্তিকভাবেই প্রশ্ন সমাধান, ফিজিক্সের মোট 12টা লাইভ ক্লাস পাবা, ওগুলোতে প্রশ্ন ব্যাংক অধ্যায় ভিত্তিকভাবে সমাধান করা হবে, ওকে? এরকম র্যান্ডম সবগুলো একসাথে না, ওকে? পেইড ব্যাচের ক্লাস কবে থেকে শুরু? পেইড ব্যাচের ক্লাস আমাদের ফ্রি ক্লাস শুরু হইলে তারপর থেকে পেইড ব্যাচের ক্লাস 1 সপ্তাহ পরেই, ওকে? ফ্রি ক্লাস শেষ, পেইড ব্যাচের ক্লাস শুরু হবে ওই পরের দিনেই, বুঝতে পারছো? সো যারা এখনো ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে যাও। আলটিমেটলি ভর্তি হওয়ার সাথে সাথে তুমি আমাদের ভার্সিটি ইউনিটের আর্কাইভ ক্লাসগুলো পাবা। যেই অধ্যায় বেশি সমস্যা সেই অধ্যায় এখন থেকে একটু আগায় রাখতে পারবা, ওকে? তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।